হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তোর কপাল পুড়ছে রে তানজিনা আফা, তোর জামাই নতুন বউ লই আইছে। দুয়ার খুললা বাইরে আইয়া দেখ। খুব তো তখন ভাগ্য বিয়া বইছিলি, এখন তো জামাই হত্তিন লই আইছে। এমন না, আমি ঘটনাটা দেখিনি, সবকিছু দেখেই ঘরে খিলেটেছি। তবুও আমাকে বারবার ডেকে কথাগুলো বলে পৈশাসিক আনন্দ পাচ্ছে বড়জা সানজিদা। সম্পর্কে আপন চাচাতো বোন আমরা, বয়সেও আমি সানজিদার চেয়ে 4 বছরের বড়। কিন্তু ছোট থেকেই সানজিদা আমাকে দু চোখে দেখতে পারে না। সানজিদা কখনো চায়নি আমি খান বাড়ির ছোট বউ হয়ে আসি। এমনকি আমার আর আজুয়াদের বিয়েতে দুই বাড়ির কেউ রাজি ছিল না। আমার শ্বশুর শাশুড়ি তো একদমই না, কারণ প্রথমত তারা এখনই তাদের ছোট ছেলেকে বিয়ে করাতে চায়নি, দ্বিতীয়ত তারা চেয়েছিল বড় ছেলের বউয়ের মতো স্বল্প শিক্ষিত আর কম বয়সী মেয়ের সাথে ছোট ছেলের বিয়ে দিতে। সেদিক থেকে আমি অনার্স 3য় বর্ষে পড়ি, আবার বয়সেও আজুয়াদের থেকে মাত্র 2 বছরের ছোট, আবার গায়ের রংটাও হালকা চাপা। দুই বাড়ির কাউকে আমরা রাজি করাতে পারছিলাম না। এদিকে আমার মা বাবা আজুয়াদের সাথে আমার সম্পর্কের কথা জানতে পেরে বিয়ে প্রায় ঠিক করে ফেলেন। শত চেষ্টা করে যখন আমরা বিয়েটা ভাঙছিল না, তখন একরকম নিরুপায় হয়ে পালিয়ে গিয়ে বিয়ে করি আমি আর আজুয়াদ। বাড়ির মান সম্মান রক্ষা করতে সবাই বাধ্য হয়ে আমাদের বিয়েটা মেনে নিয়েছিল। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি কিংবা সমাজের মানুষের দেওয়া অপমান লাঞ্ছনা সব তখনই তুচ্ছ হয়ে গেছে যখন আজ নিজের স্বামী আজুয়াদকে বরের বেশে নতুন বউয়ের সাথে বাড়ির দরজায় দেখলাম। বদ্ধঘরে বসে এসব কথাই ভাবছে তানজিনা। এদিকে আমজাদ খান তার স্ত্রী রেহেনা খাতুনকে জোরে হাঁক দিয়ে বলে, আপনার মা এত দূর থেকে আইসা আর কতক্ষণ দাঁড়ায় থাকুম, নতুন বউ ঘরে তোলো। পান চিবোতে চিবোতে রেহেনা খাতুন বলে, বউ ঘরে কেমনি তুলুম? আজওয়ারের বউয়ের লাইগা বানানি সব গহনা তো দিয়া দিছি, আর তোমাগো উচ্চশিক্ষিত বউ তো ঘরে খিল দিছে। আমজাদ খান বলে, আল্লাহ দিলে তো, তোমার তো কম গয়না দেয় নাই, ওখান থেকে একটা দিয়া নাই। তুমি চুপ থাকো, শুভ অশুভের একটা ব্যাপার আছে। ওই খানদানি গহনাগুলা আজওয়ারের বউয়ের লাইগা, হ্যাঁগুলোতে নতুন বউয়ের হক আছে। ওই গহনা ছাড়া আমি নতুন বউ ঘরে তুলুম না। আমজাদ খান বিরক্ত হয়ে তানজিনার ঘরের দিকে গেলেন। অনেকবার ডাকার পরও কেন সাড়া না পেয়ে একসময় রেগে গিয়ে বলে, এবার যদি বার হইয়া না আসো তবে দরজাটা ভাঙ্গে ফেলাম ছোট বৌমা। তানজিনা ভেতর থেকে শ্বশুরের গলা শুনতে পায়। তানজিনা ধীর পায়ে খিল খুলে দেয়। ছোট বৌমা, ভালো করে হনো, পুরুষ মানুষের সাইডে বিয়া যায়, এখন বিয়ে হয়ে গেছে, নতুন বউয়ের সাথে বোনের মতো থাকবা। যাও দেখি এখন তোমার শাশুড়ির দেওয়া খানদানি বালাজোড়া লইয়া নতুন বউরে বরণ করতে আসো। চোখে পানি চলে আসে তানজিনার। অস্ফুট স্বরে শ্বশুরকে বলে, বাবা, আমি বরণ করব। তুমি নাইলে আর কে করব? এবারের বড় বউ হিসেবে তোমার একটা দায়িত্ব আছে না? যাও এখন জলদি করো, আর কথা বাড়ায় না। নতুন বউ সারাদিন বাইরে দাঁড়ায় থাকবো নি। তানজিনা চুপচাপ আলমারি থেকে গয়নার বাক্সটা বের করে। বালাজোড়া দেখে তার অতীত মনে পড়ে, যেদিন তানজিনাকে তার শাশুড়ি বালা পরাচ্ছিল। পাড়া প্রতিবেশী সবাই ছিল। একসময় পাশের বাড়ির সালেহা বলে ওঠে, কিছু মনে কইরো না আবরবের মা, তোমার ছোট বইয়ের রংটা একটু ময়লা, ধলা হইলে বালাজোড়া হাতে ফুইটা থাকতো। কপাল, সবই কপাল গো আফা, নইলে পোলা এমন কাম করে 70 পেটে ধরছি। শুনছি তোমার ছোট বউ আর আবরবের বইয়ের বইন লাগে। ঠিকই শুনছো, হেরা হুদ্দর চাচাতো বোন। তো ওগো রং এত ফারাক কেন? এই কথা শুনে পাশ থেকে সানজিদা বলে ওঠে, চাচি, আমাগো পুরা বংশে সবাই ধলা, খালি জেঠি মানে তানজিলা আফার মায়ে কালা। আফা হের মার মতোই হইছে। বলে মুখ বাঁকায় সালেহা বেগম। আর 2 হান বেবাক মাইয়া থুইয়া আমার পোলা ওরেই বিয়া করা লাগলো।
না আছে রূপ, না আছে বয়সের তালগোল। এই মাইয়া লইয়া আমার আজু যে কেমনে ভাত খাইবো কে জানে। ছোট বৌমা হলো তোমার। আমজাদ খানের ডাকে বর্তমানে ফিরে আসে তানজিনা। আসছি বাবা। বলে গয়নার বাক্সটা আলমারিতে রেখে বালাজোড়া নিয়ে বের হয়। তারপর মাথা নিচু করে সেটা শাশুড়ির হাতে দেয়। রেহেনা খাতুন নতুন বউকে বালাজোড়া পরিয়ে বরণ করে। দেখছুনি আম্মা, নতুন ভাবির হাতে বালাজোড়া কি সুন্দর ফুটছে। কথাটা বলে আজওয়াদের ছোট বোন আফিয়া। ফুটবো না, হাজার এক নতুন বৌমা, গায়ের রং তো না যেন কাঁচা হলদি। আজওয়াদ এসব আর নিতে পারছিল না, তাই গটগট করে ভেতরে চলে গেল। বাকিরা নতুন বউকে ঘরে নিয়ে যাবে, সেই সময় সানজিদা ফোড়ন কাটে। নতুন বউরে কোন ঘরে নিমো আম্মা? এ আবার কেমন কথা বৌমা? নতুন বউ তার স্বামীর ঘরে যাইবো। সানজিদা তানজিনাকে শোনানোর জন্য জোরেই বলে। তাহলে তানজিলা আপা কই থাকবো? রেহেনা খাতুনও উঁচু গলায় বলে। হ্যাঁ, দরকার হইলে আইজ আফিয়ার ঘরে থাকবো। নিজের স্বামীরে আসলে বাইন্ধা রাখনের লাইগাও রূপ লাগে। হ্যাঁ, ডাহের এখনো বুঝন লাগবো। আফিয়া তানজিনাকে খুব একটা পছন্দ করে না, তাই মুখ বাঁকিয়ে বলে, আমি কারো লোকে এক ঘরে থাকবার পারুম না। তাছাড়া ছোট ভাবিরও তো একটা আলগা ঘর লাগবে নাকি? আমজাদ খান ধমকে সুরে বলে। এবারে কি ঘর কম নাকি? দরকার হইলে ছোট বৌয়ান থেকে দক্ষিণ ঘরে থাকবো। যাও তোমরা, এ নিয়ে আর কোনো কথা না। নতুন বউ লইয়া ঘরে যাও, সে অনেকক্ষণ দাঁড়ায় আছে, আর কষ্ট হইতেছে। শ্বশুরের এমন কথা দুঃখের মধ্যে হাসি পেল তানজিনার। যেদিন বিয়ে করে এসেছিল টানা 8 ঘন্টা খানবাড়ির প্রধান ফটকের ঠায় দাঁড়িয়েছিল সে। যখন তার বাবা আর ছোট চাচা এসে মাপ চেয়েছিল, তখন তাকে ঘরে তোলা হয়েছিল। কিন্তু আজ সেই আমজাদ খান নতুন বউয়ের কষ্ট খুব সহজেই বুঝতে পারছে। বুঝবে নাই বা কেন? নতুন বউ যে আর কেউ না, তারই ছোট বোনের একমাত্র মেয়ে রাফিয়া। নিজের ভাগ্নিকে কি করে কষ্ট দিবেন তিনি? গতকাল হঠাৎ আজওয়াদকে নিয়ে তার বাবা আমজাদ খান তার ফুপুর বাড়িতে গিয়েছিল। যাবার সময় বলেছিল আম কাঁঠালের দাওয়াত নিয়ে যাচ্ছে। সেখান থেকে আজ ফিরলো, সাথে রাফিয়াকে নিয়ে এলো খানবাড়ির বউ বানিয়ে। পাত্তরের মতো খাড়াইয়া না থেকা ঘরেতে জিনিসপত্র নিয়ে আসেন। আফিয়ার কথায় সম্বিত ফিরে পায় তানজিনা। অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করে, আমাকে কিছু বলেছো আফিয়া? আপনারে কমো না তাই কারে কমো? মাই কইছে আপনার জিনিসপাতি নিয়ে দক্ষিণের ঘরে যাইতে। দেরি কইরেন না, নতুন ভাবি জিনিস গুছাইয়া গোসল করব। বৈকালে পাড়া প্রতিবেশী আইব বউ দেখতে, জলদি করেন। আফিয়ার এমন ব্যবহারে তানজিনা মোটেও অবাক হয়নি, কারণ এই বাড়িতে আসার পর কেউ তার সাথে ভালো ব্যবহারই করেনি। যার কাছ থেকে তানজিনা ভালোবাসা আর সম্মান পেয়েছিল সে ছিল তার স্বামী আজওয়াদ। কিন্তু আজ সেই স্বামী তাকে জীবনের চরম আঘাত দিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে জিনিসপত্র গোছাতে চলে গেল। ঘরে গিয়ে দেখে তার শ্বশুর আর আজওয়াদ ছাড়া সবাই আছে। সবার মধ্যমণি হয়ে খাটের উপর বসে আছে রাফিয়া। তানজিনার মনে হচ্ছে কেউ তার বুকের ভেতরে ধারালো ছুরি দিয়ে আঘাত করছে। কষ্টে দুফোঁটা পানি বের হয়ে এলো, কারো নজরে আসার আগেই সেই পানি মুছে ফেলে সে। তানজিনা চুপচাপ জিনিসপত্র গোছানো শুরু করে দিল। সে তার কাপড় চোপড় ব্যাগে ভরছিল আর ফাঁকে ফাঁকে আর চোখে নিজের ঘরটা দেখছিল। ঘরের প্রায় সব জিনিসই তানজিনার বাবার দেয়া। গয়না থেকে শুরু করে সংসার সাজানোর সব জিনিসই দিয়েছিলেন তানজিনার বাবা তারেক ভুইয়া। তিনি ভেবেছিল এসব জিনিস দিয়ে মেয়ের অপরাধ ঢেকে দিবেন, কিন্তু একবারও এটা ভাবেননি যে ছেলেটা তার মেয়েকে নিয়ে পালিয়েছিল সেও সমান অপরাধী। না, এটা সমাজের কেউ ভাবতেই পারে না, কারণ এসব ক্ষেত্রে ছেলেকে কখনো অপরাধী সাব্যস্ত করা হয় না। জিনিস গোছানোর সময় সবার কিছু ভাষা ভাষায় টিপ্পনি তানজিনার কানে আসছিল। রূপ না থাকলে খালি মিষ্টি কথায় কিছু হয় না। কই তানজিনা, কই আমাগো আফিয়া? মাশাআল্লাহ, দেখতে একদম আসমানের পরি, রংটাও পাইছে অক্করে নানির লাহান। চোখের পানি আটকানোর অনেক চেষ্টা করছিল তানজিনা, কিন্তু তানজিনার মনে হলো আজ নিজের চোখের পানিও তার শত্রু হয়ে গেছে। যতই বাধা দিচ্ছে আবার দ্বিগুণ গতিতে দুগাল দিয়ে বেয়ে পড়ছে। রেহেনা খাতুন তানজিনাকে তাড়া দিয়ে বলে, বলছি এখন যা লাগে খালি সেইগুলা নিয়ে ঘরটা খালি করো, বাকি জিনিস পরে নিও। এত ভারী গহনা পয়রা রাফিয়ার কতক্ষণ থাকবো? সানজিদা আগুনে ঘি ঢেলে বলে,
ব্যাগ গোছাইতে এত সময় লাগে না আম্মা, তানজিলা আপা একটু বেশি কাঁদতাছে, তাই সময় লাগতাছে। হুঙ্কার দিয়ে ওঠে রেহেনা খাতুন। তোমার চোখের পানির কারণে যদি আমার আজু আর রাফিয়ার সংসারে কোনো অশান্তি হয় তোমার খবর আছে। আরে কেমন স্ত্রী তুমি, স্বামীর বালা বুঝো না? তানজিনা কোনো রকমে কিছু কাপড় চোপড় গুছিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, তখনই আজওয়াদ তার সামনে এসে দাঁড়ায়। তুমি কোথায় যাচ্ছ জানো? তানজিনা এই ঘটনার পর আজওয়াদের চোখের দিকে তাকিয়ে দেখেনি, আর তার ইচ্ছাও করছে না তাকাতে, তাই মাথা নিচু করে রইল। রেহেনা খাতুন খাটে বসেই জবাব দিল, রাফিয়া নতুন বউ, তাই তার আব্বা আর আমি ঠিক করছি ছোট বৌমা কয়েকদিনের জন্য দক্ষিণের ঘরে থাকবো। এই কথা শুনে ক্ষোভে ফেটে পড়লো আজওয়াদ। চিৎকার করে রাফিয়ার দিকে আঙ্গুল তুলে বলে, আমার ঘর থেকে কেউ বের হলে এই মেয়ে বের হবে, টানো না। কথাটা শুনে সবাই হতভম্ব হয়ে গেল, আর রাফিয়া ফুপিয়ে কেঁদে দিল। একদম ঢং করবি না আমার সামনে। আমাকে ফাঁসিয়ে বিয়ে করার সময় মনে ছিল না? তোরে তো আমার খুন করতে ইচ্ছে করতেছে। আজওয়াদ এতটা চেঁচিয়ে কথাগুলো বলছিল যে পাশের ঘর থেকে আমজাদ খান চলে এলো। হইতেছে কি হানে? আজু, নতুন বউয়ের উপর কেউ এমনি চিল্লায়? ধমকের সুরে কথাটা বলে আমজাদ খান। আমি তো কাল থেকে চুপই ছিলাম আব্বা। এই কান্নাগিনীর সাথে আমার বিয়ে দিয়ে দিলেন, তাও চুপ ছিলাম, কিন্তু সেই ঘরে থাকবে না বলে দিলাম। এগুলা কি কথা? মুহে মদ নাই? আর ভুললা যাস না, যা হয়েছে তে তোর বাবারও দোষ আছিল। তোর পছন্দ না হইলে রাফিয়া এই ঘরে থাকবো না, কিন্তু হেইটা আইব ফিরোডার পর। এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে আজওয়াদ। কিসের ফিরোন রে আব্বা? বিয়েটাই যখন আমি মানি না। দাঁত কিটমিট করে চিৎকার করে আমজাদ খান বলে, এখন না মানলে কি হইব? ঘরে বউ রেখে ফ্রিজ করার সময় মনে আসছিল না 3 দিন বাদে শুক্রবার তোর বৌভাত অনুষ্ঠান? তোর লাগিয়া বোনের কাছে হার হওর বাড়ির মানুষের কাছে আমার অনেক ছোট হওয়ার লাগছে। এখন চুপচাপ এই অনুষ্ঠান গুলা কইরা আমার উদ্ধার কর। আব্বা, আমি কালও বলেছি, আজকেও বলতেছি, রাফিয়া যা বলেছে তার অর্ধেকই মিথ্যা কথা। বাকি আদা তো হাসা, এটা অনেক। ঘরে বউ রেখে পীড়িত করার সময় মনে আসিল না? শ্বশুরের এই কথাটা তানজিনার কানে বিষের মতো বাজতেছিল, আর কোনো কথা তার কানে পৌঁছাতেই পারলো না। সে বুঝতে পারলো আজওয়াদের সম্মতিতেই এই বিয়েটা হয়েছে। নিজেকে সর্বশক্তি দিয়ে নিয়ন্ত্রণ করে একটু জোরে কঠিন গলায় বলে, বাবা, এত ঝামেলা কেন হচ্ছে তাই তো বুঝতে পারছি না। শুধু শুধু একটা ঘর আগলে থেকে আমি কি করব, যেখানে মানুষটাকেই আগলে রাখতে পারলাম না? আমি ওই ঘরে চলে যাচ্ছি। তানজিনা বের হয়ে গেল। আজওয়াদ এবার আর তাকে আটকানোর চেষ্টা করলো না, কারণ তানজিনা যেভাবে আর যে কথা বলেছে তাতে আজওয়াদের সাহস হলো না তাকে আটকানোর। দেখছো নি, তেজ কমে না মাইয়ার, কথাবার্তার লাগাম নাই। বেত্তবিস কোন হানকার? রেহেনা বেগম এত চেঁচিয়ে কথাগুলো বলছে যে ঘর থেকে বের হয়ে উঠানে গিয়েও সব শুনতে পাচ্ছে তানজিনা। মা, তানুকে কিছু কইলে বাড়িতে কিন্তু আগুন লাগাই দেবো। গলার স্বর উঁচিয়ে আমজাদ খান বলে, আরে আবার কি হইল? আর আপনার মা, তুমি এত কথা কে লাগিয়ে কইতেছ? বুইরা বয়সে কেঁচা খাইবার মন চাইছে নি? আমজাদ খানের কথায় রেহেনা খাতুনের মুখটা চুন হয়ে গেল। আজু, তুই খাইয়া আসস কেন? জলদি যা, গত 2 আলো বাজারে যাওয়া লাগবো। আপনারে ফোন করছি, আর আইতে আইতে বুধবার আইব, তাই আমার লাগে সব বাজার আর তৈরি করানো লাগবো। আজওয়াদ পুকুরে ডুব দিতে চলে গেল, আর আমজাদ খান নিজের ঘর। ইচ্ছে মতো তানজিনাকে কথা শোনাতে না পারায় গা জ্বলতেছিল রেহেনা খাতুনের। শত্রুর ঘরে তো শত্রুই জন্ম নিব, যেমন বাপ তেমন পোলা। আমার লগে হেরা ভালো ব্যবহার করতেই পারে না। দেখে কথাগুলো বলছিল তিনি, তখন আফিয়া বলে, আম্মা, ছোট ভাইয়ের আর আব্বার কি দোষ? সব তো হইছে ভাবির লাইগা। মুখ বাঁকিয়ে রেহেনা খাতুন বলে, হের কথার কি কমু? জবেতন এই বাইত আইছে, আমার হাড্ডি গোস্ত জ্বালাইয়া খাইতাছে। এতক্ষণ রাফিয়া চোখের পানি ফেলছিল। থাকুক না মাইমা, তানজিনা ভাবির আর বইকো না। দোষ তো আমার, আমি তো হের সংসার ভাঙতে আইছি বলে আবার ফুপিয়ে কেঁদে দিল। সানজিদা মুখ বাঁকিয়ে বলে, হ্যাঁ, তুমি কান্দো কি এর লাইগা? তানজিলা আফারে আমি সোডাতে চিনি,
হ্যার পেডে পেডে যে কত বড় শয়তান লুকাইয়া আছে সেটা আমি জানি। হ্যার আর হ্যার মার কামই হইল ছলাকলা কইরা বাড়ির পুরুষ মানুষের বশ করা। রেহেনা খাতুন সানজিদার কথায় তাল মেলায়। বড় বোমা উচিত কথা কইছে, তুই কানবি না, নিজের স্বামীর মন জয় কর। কি রে, পারবি না? আপনারও যেমন কথা আম্মা, কেন পারবো না? আমাগো রাফিয়ার যে রূপ, সেই রূপ দেখা তো আজওয়াদ ভাই সব ভুলিয়া যাইব। বলে রাফিয়ার গায়ের সাথে নিচের গা দিয়ে একটা ধাক্কা দিল সানজিদা। সানজিদার এমন টিটকারির বিপরীতে রাফিয়া কিছু বলতে পারলো না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললো। অক্ষরে হাসা কথা কইছেন। বড় ভাবি কই, ছোট ভাবি আর কই আমাগো রাফিয়া? না গো আফিয়া আপা, তানজিনা ভাবি অনেক গুণবতী, হেলার তুলনায় আমি কিছু না। মুখ বাঁকা সানজিদা। ভাবি কি গো রাফিয়া আফা ডাহো। হ্যাঁ অহন তোমার হত্তিন, আর তুমিও তো নরমইও না। হ্যাঁ রে, অহনও তুমি চিনো নাই। ছোটবেলার তো আমারে জ্বালাইছে। হ্যাঁ নাহি ফাঁস করে জজ ব্যারিস্টার হইব। আমি পড়ালেখায় একটু খারাপ আছিলাম, তাই কত কথা শুনাইতো। আমার আব্বা তো আমার সাথে তানজিরা আফারে আদর করে। কিয়ের লাগিয়া না, হ্যাঁ গুণবতী। ভাগ্যা বিয়া বরণের সময় কই আসিল গুণ, পুরা বংশের মুখে চুনকালি মা হাইছিল। এরপরেও আমার বাপে তানজিনা তানজিনা করে। পুরুষ মানুষের হেরা মা বেডি খুব বাইন্দা রাখবার পারে। সময় থাকতে নিজের স্বামীরে সামলাও গো রাফিয়া, নইলে তোমার হত্তিন তোমার এই বাড়ির ভাত খাইবার দিব না। বড় বোমা ঠিকই কইছে, তোর মন পরিষ্কার, তাই ওই মাইয়ার চলাকলা তুই বুঝবি না। নিজের স্বামীরে আসলের সাথে বাইন্ধা রাখবি, বুঝবার পারছস নি? এভাবেই তিনজন মিলে রাফিয়ার কানে বিষ ঢালতে থাকে তানজিনার বিরুদ্ধে। কিরে অজু, বললাম তুই নেই আবার বিয়া হরছস? শান বাঁধানো পুকুর ঘাটে বসে দাঁতে খিলাল করতে করতে প্রশ্নটা করছে আজওয়াদের পাশের বাড়ির মুরব্বী করিম মুন্সি। সাধারণত এই সময় খানবাড়ির পুকুরে তিনি ছাড়া আর কেউ আসে না। আজওয়াদ কিছু বলতে পারলো না, শুধু মাথা নিচু করে সায় দিল। তখন এনকার পোলা বাইনের মধ্যে কিন্তু বোঝা মুশকিল। অত কিছু করে তো পাশের গ্রামের বইয়াকেও মাইয়াটারে বিয়ে করছস, অন বছর ঘুরতে না ঘুরতে আবার নয়া বউ ঘরে তুলছস। তা কি সবার রূপের পূজারি? হ্যাঁ, এখন কথা কই, আগের বোর্ডারে অনাদর করিস না। তোরে ভরসা করে ঘর দৌড় ছাড়ছিল, অহন হতিনের ভাত খাওয়ান লাগবো। ডর লাগতেছে মায়ের না আবার তকর বাড়ির মানুষের অত্যাচার আর তোর অনাদরে হারাইয়া যায়। অজু করে করিম মুন্সি চলে গেল। তিনি এখন খানবাড়ির মসজিদে বসে কোরআন তেলাওয়াত করবেন, তারপর একেবারে জোহরের নামাজ পড়ে বাড়ি যাবেন। এটাই তার রোজগার নিয়ম। পুকুরে ডুব দিতে দিতে আজওয়াদ মনে মনে ভাবতে লাগলো, রূপে আমি ভুলে যাব? আমি অনাদর করব, তাও তানুকে? কখনোই না। সারা জীবন ওকে আগলে রাখবো আমি। একটা ছোট্ট ভুলের জন্য আমি তানুকে হারাতে পারবো না। দরকার হলে রাফিয়াকে তালাক দিব। আব্বার সাথে আজই কথা বলবো। আজওয়াদ উঠানে পা রাখতেই আমজাদ খান বলে, আজও তুই তো আর হইয়াল, হাটে যাবো, বাবুর্চি ঠিক করানো লাগবো, কিছু সদয় করানো লাগবো। আচ্ছা। বলে আজওয়াদ ঘরে গেল। আজওয়াদ আলমারি খুলে দেখে তানজিনার কাপড়ের জায়গায় রাফিয়ার কাপড়। এটা দেখে তার মেজাজ খুব খারাপ হয়ে গেল। এমন সময় রাফিয়া গোসল করে ঘরে এলো। রাফিয়াকে দেখে নিজের রাগ ঝাড়তেই আজওয়াদ রাফিয়ার গালে সজোরে চর বসিয়ে দিল। রাফিয়া মেঝেতে পড়ে গেল। ও মাগো বলে রাফিয়া চিৎকার করে ওঠে, আমার লগে ন্যাকামি করবি না। তোর জিনিস যাতে আমার আলমারিতে না থাকে। বলে রাফিয়ার সব কাপড় ছুঁড়ে তার মুখের উপর ফেলতে লাগলো। রাফিয়ার চিৎকার শুনে সবাই দৌড়ে আজওয়াদের ঘরে এলো। ঘরে এলোমেলো অবস্থার রাফিয়ার ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ দেখে সবাই বুঝতে পারলো কি ঘটেছে। আমজাদ খান হুঙ্কার দিয়ে ওঠে, আমার মায়ের গায়ে হাত তোলার তোর সাহস কেমনে হয়? আজওয়াদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারণ যাই হোক সে একটা মেয়ের গায়ে হাত তুলে অন্যায় করেছে। অবশ্যই অন্যায়টা এর আগেও সে একদিন করেছিল তানজিনার সাথে, আর এই মানুষগুলোই তার কাজের জন্য সেদিন তাকে বাহবা দিয়েছিল। কিন্তু আজ রাফিয়ার ক্ষেত্রে ব্যাপারটা বদলে যায়। আজওয়াদের চোখের সামনে সেই দিনটা ভেসে ওঠে। আজুরে কই গেলে রে? দেখা যা তোর বউ কি করছে। আমার কি সর্বনাশ হইল গো। কি হয়েছে আম্মা, চিল্লাচ্ছ কেন? হ, আমি তো খালি চিল্লাই, আর তোর বউ আমার লগে কাইজা করে তার বেলা।
তানজিনার বিয়ের তখন 3 মাসও হয়নি। শ্বশুর বাড়ির সবাই তার সব কাজে ভুল ধরত, বিশেষ করে তার শাশুড়ি। তানজিনা সহ্য করত, কিন্তু আজ এত সামান্য একটা ব্যাপারে তিনি এত হুলস্থুল বাঁধিয়েছে যে তানজিনা জবাব দিয়ে ফেলে। মা, আপনি শুধু শুধু ব্যাপারটা নিয়ে ঝামেলা করতেছেন। আমি হাতের কাজটা করেই আসছিলাম। মুখ বাঁকিয়ে রেহেনা খাতুন বলে, তোমার কাম মানে তো সারাদিন তো কিতাবের মধ্যেই থাকা, সংসারের কামে মন নাই কিছু না? আজওয়াদ বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, হয়েছেটা কি বলবা তো? কি আর হইব, তোর আব্বাই এতগুলা বাজার আনছে, তোর বউরে কইছিলাম গুছাইয়া রাখতে, হ্যাঁ কইলো হাতের কাম সাইরা পরে আইব। 1 ঘন্টা হইয়া গেল, হ্যাঁ কিচ্ছু করে নাই। যাইয়া দেখি নবাবের সেরি টেবিলে বইয়া পড়ে, মাছগুলাই পয়সা গেল। এতক্ষণ কেড়ে আইলো না জিগাইতেই কই এত জরুরি হইল, আফিয়ারে কেন ডাকলাম না? প্রতিবাদ করে তানজিনা বলে, মা, আপনি শুধু শুধু মিথ্যা বলছেন। আপনি আমাকে ডেকেছেন 10 মিনিটও হয় নাই, তার মধ্যেই আমি চলে আসছি। আর আফিয়ার কথা তো আমি এমনই। কথাটা শেষ করার আগেই আজওয়াদ তানজিনার 2 গালে ঠাস ঠাস করে চড় মেরে বসে। তারপর প্রবল আক্রোশে বলে, হারামজাদি, আমার আম্মারে মিথ্যাবাদী বলিস? আমার মা বোন তোরে কাজ করে খাওয়াবে, আর তুই নবাবের বেটি পায়ের উপর পা তুলে বসে খাবি? আজকে থেকে তোর পড়ালেখা বন্ধ। আবার যদি তোরে বইয়ের সামনে বসতে দেখি, তবে আমি তোর বই খাতা আগুনে পোড়াই ফেলবো। এরপরে গটগট করে বের হয়ে গিয়েছিল। ঘটনার আকস্মিকতায় তানজিনা বুঝতে পারছিল না কি হচ্ছে তার সাথে। এই কি সেই আজওয়াদ যার হাত ধরে সব সম্পর্ক ভুলে সে ঘর ছেড়ে এসেছিল? এত সবের পরেও ছেলের শাসনে খুশি হতে পারেনি রেহেনা খাতুন, তাই আমজাদ খান বাড়ি এলে বিচার দেন। আমজাদ খানও জরুরি তলব পাঠায় ছেলে আর ছেলের বউকে। তোমার মায়ের কাছ থেকে সব শুনলাম, বউর হইয়া তোমার কিছু বলার আছে আজু? আব্বা, তনু একটা ভুল করে ফেলেছে। ধমক দিয়ে আমজাদ খান বলে, কি এর ভুল? নিজের হরির লগে তক্ক করে এরে মিথ্যাবাদী কয়, এটা কোনো ভুল না, এটা গুনাহ। তাই তুই যা শাস্তি ঠিক করস তাই হইব। আজকের পর ছোট বৌমা লেখাপড়া করবো না। কিন্তু বাবা, আমি তো এমনি রাগের মাথায় কথাটা বলেছিলাম। এইটা আমি বুঝেই তো করে ডাকছি। এইবার এর ভাত খাওয়ানোর হইলে তোর বউয়ের পড়া ছাড়ন লাগবো। তানজিনা শ্বশুরের পায়ে ধরে বসে কান্না করে দেয়, বাবা, আমার ভুল হয়ে গেছে। আমার আর একটা সুযোগ দেন। আমার পড়া বন্ধ করবেন না, একটু দয়া করেন। আমজাদ খান তার সিদ্ধান্তে অনড় হয়ে বলে, অন সুযোগ দিলে তুমি আবার একই অন্যায় করবা, এইটা আমি হইতে দিব না। তাই কোনো সুযোগ দেওয়া যাইব না। সেদিন তানজিনার পড়া বন্ধ হয়ে গিয়েছিল। শ্বশুর শাশুড়ির পায়ে ধরেও লাভ হয়নি। সেদিন বাড়ির সবার কাছে অনেক প্রশংসা পেয়েছিল আজওয়াদ। আজও একই কাজ করেছে, শুধু মানুষটা বদলে যাওয়ার কারণে তিরস্কার পাচ্ছে। আমজাদ খানের চিৎকারে হুঁশে আসে আজওয়াদ। কিরে, কথা কস না করে? এই শিক্ষা দিচ্ছি, ফুলের মতো মায়ের গায়ে হাত দাস। ভুল হয়েছে আব্বা। বলে বের হতে নিলে তানজিনার মুখোমুখি হয় আজওয়াদ। চিৎকার চেঁচামেচি শুনে সেও এসেছে। সব দেখে পুরনো কথাগুলো মনে করছে। মাথা নিচু করে সরে গিয়ে আজওয়াদকে জায়গা দিল। আজওয়াদের দিকে তাকিয়ে দেখে এই কয়েক ঘন্টায় যেন ঝরে যাওয়া শুকনো ফুলের মতো শুকিয়ে গেছে তানজিনা। তানজিনার এই চেহারা সহ্য করতে পারছে না আজওয়াদ। নিজেকে শেষ করে দিতে মন চাইছে তার। চোখ নামিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। পোলার উপর চিল্লাও কেন? নষ্টের গোড়া তো হইল তোমার ছোট বৌমা। হ্যাঁ আড়ালে আজুর কান ভারী করছে, নাইলে এমন পরির লাহান বউরে আমার পোলাই মারে। রেহেনা বেগম নিজের স্বামীকে উদ্দেশ্য করে কথাগুলো বলে। আমজাদ খান তানজিনার কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, তোমার জন্য যদি আমার ভাগ্নির কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমার আমি ছাইড়া দিব না। আমজাদ খান রেগে বের হয়ে যায়। রেহেনা বেগম চেঁচিয়ে বলতে থাকে, সঙ্গের মতো খাড়াই আছো কেন? যাও ভালা কিছু নাস্তা বানাও, দুপুরের পরে নতুন বউ দেখতে সবাই আইতে শুরু করব। তাগো সামনে তো কিছু দেওয়া লাগবো। আফিয়া যা তো, দৌড়াইয়া ফিরে যেতেন বরফ লইয়া আই। আহারে, গালটা লাল হইয়া রইছে, না জানি কত জ্বলতাছে। তানজিনা এই আদিক্ষেতাগুলো আর নিতে পারছিল না, তাই বের হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে আর মনে মনে ভাবছে, কি কপাল আমার, স্বামী সতীন নিয়ে এলো, মন খুলে একটু কাঁদতেও পারলাম না।
পাড়ার লোক সতীনকে দেখতে আসবে, তাদের আপ্যায়নের জন্য রান্নাও আমাকেই করতে হবে। আজ আমি এতটাই অসহায় আর নিরুপায় যে বাপের বাড়িও যেতে পারছি না। কপালে সতীন কাটা ফুটে সব তছনছ হয়ে গেল। একটা করুণ দীর্ঘশ্বাস বের হয়ে এলো তানজিনার মুখ থেকে। ফকিনের মতো কাপড় বিন্দাই আসো যে ছোট বৌমা, এখন পাড়াতে বেড়াতে আইয়া পড়বো? হেরা তোমার এমন কাপড়ে দেখলে বাড়ির মান ইজ্জত থাকবো? এসব বলে তানজিনাকে ঝাড়ছিল রেহেনা খাতুন। তানজিনার অপরাধ, সে রান্না বান্না শেষ করে এখনো ভালো কাপড় পরে তৈরি হতে পারেনি। পাড়ার মানুষ তো আর আমাকে দেখতে আসবে না। আপনি চিন্তা করবেন না মা, আমি ঘর থেকে বের হব না। তুমি চাইতাছোটা কি হাসা কইরা কও দেহি? বেড়াকদের সামনে খানবাড়ির ইজ্জত ডুবাইতে? নাইলে ঘরে তেন বাইর হইবা না কেন? এখানে ইজ্জত ডুবানোর কথা কেন আসছে মা? পাড়ার মানুষ নতুন বউ দেখতে আসবে, আমি ঘরের ভিতরে থাকলাম না বাইরে থাকলাম তাতে কি যায় আসে? শিক্ষিত হইয়া মুরুক্ষের লাহান কথা কইও না। তুমি ঘরে খিল দিয়া বইয়া থাকলে বেড়াককে কইব আগের বউয়ের বেড়াস কইরা খান বাড়ির পোলায় নতুন বউ আনছে। এটাই তো সত্যি মা, আমি তো আপনার ছেলের এই বিয়েতে খুশি নই। তোমার খুশি বেড়াজে আমার কিছু আইয়া যায় না, তাই পাড়ার লোহের কথাই বহুত কিছু আইয়া যায়। গ্রামে আমার বাড়ির একটা ইজ্জত আছে, তুমি ঘরে বইয়া থাকলে মাইনসে কইব খান বাড়ির মানু বালা না, বউরে দুঃখ দেয়। নতুন বউকে সাজিয়ে নিজের ঘরে যাচ্ছিল সানজিদা, তখনই তার চোখ শাশুড়ির বউয়ের তর্কে চোখ পড়ে। তাই সানজিদা সেখানে গিয়ে ফোরন কাটে। কারে কি বোঝায় না আম্মা? তানজিনা আফা যদি বাড়ির মান ইজ্জতের কথা চিন্তা করতো তয় কি ভাগ্যা বিয়ে বইতো? আগে বাপের বাড়ির ইজ্জত ডুবাইছে, এখন হোর বাড়িরটাও ডুবানের লইগা চেষ্টা চরিত্রি করতাছে। তা যা কইছো বড় বৌমা, তাই তুমিও কান খুললা হুনো ছোট বৌমা। এটা তোমার বাপের বাড়ি না, হৌর বাড়ি। হেই বাইত যা করছো তা এই বাইত করন যাইব না। অহন যাও, তোমার মামা হৌরে যে লাল শাড়ি কাপড়টা দিছিল হেটা পিন্দা হো, লগে একটু স্বর্ণ পিন্দ, এমন বিদেবেল্লাহান আইও না। তানজিনা আর সেখানে দাঁড়ালো না, কারণ এ বাড়িতে যখনই সানজিদার রেহেনা খাতুন একসাথে হয়েছে তাকে অপমান করেছে। কখনো পড়াশোনা, কখনো তার ঘরের কাজ না পারা নিয়ে, কখনো বা তার শ্যামলা রং নিয়ে। এমন না তানজিনা প্রতিবাদ করেনি, কিন্তু সব প্রতিবাদের মন্তব্য এসে দাঁড়াতো যে মেয়ে নিজের বাবা মাকে আঘাত দিয়ে 2 দিনের পরিচয়ে একটা ছেলের সাথে পালাতে পারে সে কিছুতেই ভালো হতে পারে না। তানজিনা ঘরে এসে শাড়ি বদলাচ্ছে আর ভাবছে, আমার কি দোষ? এই পালিয়ে বিয়ে করেছি, এই একটা ভুলের জন্য সব সময় সবাই কথা শোনায়। শ্বশুরবাড়ির লোকেরা মা বাবা তুলে গালিগালাজ করে। প্রতিবাদ করে কি পেরেছি? মাঝপথে পড়াশোনা থামিয়ে দিয়েছে তারা। অথচ এই আজুয়াদের বাবাই আমার আব্বুর হাত ধরে ওয়াদা করেছিল আমি যতদিন পড়তে চাই তারা পড়াবে। আমার পড়া বন্ধ করে দেওয়ার পর যখন বাবা আর চাচা এসেছিল আমার শ্বশুরকে বোঝাতে, তখন উনি বলেছিলেন, বেয়াই বউ মানু ঢ্যাং ঢ্যাং করে রাস্তা কলেজে যাইব ভালো দেখা যায় না। আর আমনের মায়া তো কোনো কিছুর অভাব দেখি না, অত পইরা কি হইব? এছাড়া হ্যার মন তো ঘরের কামে কম কি তবে বেশি থাকে। আমার বাড়ির বউ ঘরে থাকবো, কাম করব, খাইবো, আইবুত পালবো, হেয়ার কলেজে যাইব না, এটাই শেষ কথা। না, সেদিন আমার বাবা চাচা প্রতিবাদ করতে পারেনি, মাথা নিচু করে এ বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। একবারও বলেনি চল তানজিনা, শুধু রান্না করা আর বাচ্চা মানুষ করার জন্য এ বাড়িতে তোর থাকতে হবে না, তুই আমাদের বাড়ির মেয়ে, কোনো কাজের লোক বা বাচ্চা জন্ম দিয়ে লালন পালনের যন্ত্রণা। আচ্ছা, আমি যদি পালিয়ে বিয়ে না করতাম, যদি বাবার পছন্দে বিয়ে করতাম, তাহলেও কি তারা আমাকে না নিয়ে এভাবে চলে যেতে পারতো? এসব ভাবতে ভাবতে গয়না পড়তে লাগলো তানজিনা। যখন হাতে চুড়ি পরবে তখন সেদিনের কথা মনে পড়ল, যেদিন শাশুড়ি এই চুড়ি নিয়েও তাকে কথা শুনিয়েছিল। একটু দেরি করে ঘুম ভাঙায় চুড়ি আর গলার চেন না পরেই কাজ করছিল তানজিনা। হঠাৎ আজুয়া দেশে পানি খেতে চায়, সে স্বর্ণ পরে ঘুমাতে পারে না, অস্বস্তি হয়। তানজিনা পানি এগিয়ে দিলে তার শাশুড়ি হাত থেকে গ্লাস ফেলে দেয়। বলি আমার পোলাডারে অসুখে ভোগাইতে চাও? মা, আমি এমন কেন চাইবো?
আর আপনি গ্লাসটা কেন ফেলে দিলেন? ও তুমি বুঝো নাই ফিডার খাও? তোমার মা কি শিখাইয়া হোর বাড়ি পাঠাইছে? হ্যানিও জানা না খাইল্লা আর আত খাইয়া গয়না স্বামীরে দানা পানি দিতে নাই, হ্যার অসুখ হয়। সামান্য একটা কারণে মা তুলে কথা তানজিলার ভালো লাগেনি, তাই সে জবাব দেয়, মা এগুলো কুসংস্কার, কোনো হাদিসে কিন্তু এসব লেখা নেই। হ মায়া মায়া গো, 2 দিনের মাইয়া আমারে কোরআন হাদিস শিখায়। ও আজুরে তুই কইতে আনছো সাইডারে? সেদিন আজওয়াত কিছু বলেনি তার মাকে। রাতে যখন তানজিনা তাকে এর কারণ জিজ্ঞেস করেছিল, তখন আজওয়াত জবাবে বলেছিল, তুমি এসব ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা না করলেই পারো। মা তো অনেক বড় কিছু করতে বলেনি, শুধু গহনা পরে থাকতে বলেছে। তাছাড়া গহনাতে তোমাকে বেশ সুন্দর লাগে। অসাবধানতা বশত একটা কাচের চুড়ি ভেঙে তানজিনার হাত কেটে যায়, আর সে বর্তমানে ফিরে আসে। তারপর রক্তটা মুছে একবার আয়নার দিকে তাকায়। তানজিনার মনে হয় নিজের প্রতিচ্ছবিটাও আজ তাকে দেখে হাসছে। বাজারে বাবুর্চি ঠিক করে বাজার নিয়ে বাড়ি ফিরছে আমজাদ খান আর আজওয়াত। অনেকক্ষণ যাবৎ সাহস সঞ্চার করে আজওয়াত কথাটা বলেই ফেলে, আব্বা আমি রাফিয়াকে তালাক দেব। আমজাদ খান খুব বিজ্ঞ লোক, ছেলের মনোভাবটা সহজেই ধরে ফেললেন, তাই মাথা খাটিয়ে বলেন, তোর বউ তুই তালাক দিবা পারস, তয় তালাক দিলে দুনো বউরে দমন লাগবো। আব্বা এই কেমন কথা? তানজিনার কি দোষ? সে কেন সতীনের সংসার করবে? দোষ তো রাফিয়ারও নাই, যা দোষ সব তোর। বই লাগে এত ফিরিত আগে কই আসিন। আজওয়াত কোনো জবাব দিতে পারল না। আমজাদ খান আবার বলে, খানবাড়ির পুরুষ মানুষের দরকার হইলে 4টে বিয়া করে, কিন্তু তালাক দেয় না। আর তুই বউ খাদাবি? আমি বাচ্চা থাকতে হেডা হইব না। 2 বউয়ের লগে ভালা ব্যবহার কর, দেখবি সব ঠিক হয়ে যাব। সবতে সব মাইনে লইব। আজওয়াত কোনো কথা বলতে পারলো না, কোনোদিনই পারেনি। তাছাড়া বাবার সামনে কথা বলতে পারলে আজ তার অবস্থা এত করুণ হতো না। এদিকে খানবাড়ি বসার ঘরে পাড়ার সব মহিলারা ভিড় জমিয়েছে। নতুন বউ, তার উপর ছেলের আগে একটা বউ আছে, তাই ভিড়টা একটু বেশি। সবাই আসলে নতুন বউ দেখতে না, পুরাতন বউয়ের কষ্ট দেখে মজা নিতে এসেছে। কি গো আবরবের মা, আগের বউ পছন্দ হয় নাই দেখা পোলারে আবার বিয়া করাইয়া দিলা? কি যে কোন সালেহা ভাবি, আমার পোলারে তো চিনেন। হ্যাঁ হ্যার মর্জির মতো বিয়া করছে, আগের ডাও অহনের ডাও। তা তোমার ছোট বউয়ের রাজি আছেনি তো স্বামীর বিয়াটা? রেহানা খাতুন জানতো এই প্রশ্নটা উঠবে, তাই তিনি এর উত্তর আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। স্বামীর খুশিতেই স্ত্রীর খুশি। আমার ছোট বৌমা উচ্চশিক্ষিত, এসব ভালো জানে বুঝে। দেখেন না নতুন বইয়ের লগে কি সুন্দর বইনের লাহান বইছে। আজকাল বেড়াক রান্নাও হ্যাই করছে। সালেহা মুখ পানসে করে বলে, ভালা হইলেই ভালা। এতক্ষণে রেহানা খাতুনের চাল বুঝতে পারলো তানজিনা। তাকে দিয়ে রান্না করানো, সাজিয়ে নতুন বউয়ের সাথে বসানো, এসব করেছে তার শাশুড়ি শুধু সবাইকে এটা বুঝাতে যে আজওয়াত প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করেছে। তানজিনার ইচ্ছে করছিল চিৎকার দিয়ে দাঁড়িয়ে বলতে, আমি এই বিয়ে মানি না, কিন্তু বলে কি হবে? কয়েকজন মজা পাবে, কয়েকজন দুঃখ প্রকাশ করবে, একসময় সবাই এক হয়ে তাকে নিয়ে গল্প করবে। সবশেষে প্রমাণ হবে নিশ্চয়ই তানজিনার মধ্যে তার স্বামী খারাপ কিছু পেয়েছে, তা না হলে তার স্বামী কেন দ্বিতীয়বার বিয়ে করবে? এটাই সমাজের বাস্তব চিত্র। একসময় সবাই চলে গেল, তানজিনা ঘরে চলে গেল। সন্ধ্যার পর আফিয়া এসে বলে তাকে রেহেনা খাতুন ডাকছে। ঘরে যেতেই তার শাশুড়ি বলে, আইসো এদিকে আহো, আমার কাছে বহো। শাশুড়ির এমন ভালো ব্যবহারের কোনো কারণ খুঁজে পেল না তানজিনা, তাও গিয়ে পাশে বসলো। তানজিনার শাশুড়ি তার মাথায় হাত বুলিয়ে বলছে, মায়া আমি বুঝি তোর খারাপ লাগতেছে, কি করবি ক? যাও অনেক তা তো ইয়া গেছে, একটু মানাই আলো। তোর একখান কথা কই হুন্ডি? মাথা নেড়ে সায় দেয় তানজিনা। বিয়ের পর আজ প্রথম তার শাশুড়ি তার সাথে ভালো ব্যবহার করছে, স্নেহ করছে। কিছু সময়ের জন্য তো সে সব দুঃখ ভুলেই গেল। তুই আজ ওর একটু বুঝা, ছোট মাইয়াডারে ঘরের তন বাইট কইরা দিছে। নতুন বউয়ের লগে কেউ এমন করে? তুই ওই ঘরে যায়া গিয়া কবি তোর এই বিয়াই কোনো আপত্তি নাই।
আবার ধোকা পেল তানজিনা। বুঝলো এ স্নেহ তার জন্য না, রাফিয়ার জন্য। কিছু না বলে চোখের পানি নিয়ে শাশুড়ির ঘর থেকে বেরিয়ে গেল। তানজিনা দেখতে পেল রাফিয়া সেজেগুজে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, চোখের পানিতে তার কাজল মুছে যাচ্ছে। তানজিনা যেন নিজেকেই অন্যরূপে দেখতে পেল, কারণ একইভাবে একদিন সেও দরজায় দাঁড়িয়েছিল। এ বাড়ির কেউ তাকে মেনে নিতে পারেনি বলে আজ রাফিয়ার সাথে বাড়ির সবাই, তাও সে ঘরে যেতে পারছে না। কিন্তু কেন? তাকে যদি এমন কষ্টই দিবে তাহলে বিয়ে কেন করেছে আজওয়াদ? শাশুড়ির কথায় গলে গিয়ে নয়, এইসব প্রশ্নের উত্তর জানার জন্য আজওয়াদের দরজায় কড়া নাড়ল তানজিনা। ভেতর থেকে আজওয়াদের চিৎকার করা গলা শোনা গেল। আবার যদি কেউ আমাকে ডাকে তাহলে আমি গলায় দড়ি দেব। তানজিনা একটু জোরেই বলে, আমি তানজিনা। একটু পর খট করে আওয়াজ হলো এবং দরজা খুলে গেল। হ্যাসকা টানে তানজিনাকে নিজের দিকে টেনে তাকে বুকের সাথে মিশিয়ে নেয় আজওয়াদ। দরজা খোলা থাকায় পুরো দৃশ্যটা দেখতে পায় রাফিয়া। রাফিয়ার মনে হচ্ছিল কেউ ধারালো ছুরি দিয়ে তার কলিজাটা কুচি কুচি করে কাটছে। রাফিয়া মনে মনে বলে, খোদা ব্যাপারটা জান্না নাই, হেতো নির্ঘর করবার আইছি, তো পরান্ডা তো পুরাইতাছে কি আর লাগা। আজওয়াদ একবার বাইরের দরজায় তাকিয়ে দেখতে পেল রাফিয়া কাঁদছে। দৃশ্যটা দেখে তার গা জ্বলে ওঠে, তাই সে দেরি না করে তানজিনাকে ছাড়িয়ে রাফিয়ার মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দিল। রেহেনা বেগম স্বামীকে পান সাজিয়ে দিচ্ছিল। কামটা কি কইলো আপনার মা? কোন কাম? ছোট বৌমারে কোনোদিন মন থেকে আমরা কেউ মাইনে নিবার পাই নাই। আইস নাটক কইরা কাম আদায় করতেছি না, আমার মন পরাণে মানতাছে না। আবায়াত্তার মতো কথা কইও না। হোডো বউয়ের কথা থুইয়া নিজের বইনজির কথা ভাবো। ছোট মাইয়া এই বয়সে হাতিনের ঘর কেমন করব? কথা হাসা কইছ। কি পোড়া কপাল লইয়া জন্মাইলো, বাপ মরা মাইয়াটার জীবনটা তোমার পোলার লাগিয়া নষ্ট হয়ে গেল। মুখে আরো একটা পান গুজে দিয়ে একটু রেগে রেহেনা বেগম বলে, হুদাই আমার আজরে দোষ দিও না। বেড়া মানুষের একটু আড্ডু সুখ স্বভাব থাহে। ঘরের বউ ভালো না, হ্যাঁ তো ওইলে বাইরে মুখ দিবই। আর তোমার বঞ্জি পানিত পড়া যায় নাই। আর আজর খালি আগের একখান বউ আছে, এটা ছাড়া আর কোনো সমস্যা নাই। হুনো, বেড়া মানুষ হইল স্বর্ণের আংটি, বাহা হইলেও দর কমে না। আমজাদ খান তার স্ত্রীর যুক্তি শুনে চুপ হয়ে যায়, কারণ তিনিও মনে প্রাণে বিশ্বাস করে পুরুষ মানুষ স্বর্ণের আংটি। এদিকে দরজা বন্ধ করে আবার তানজিনাকে কাছে টেনে নেয় আজওয়াদ। তানজিনা এবার চুপচাপ না থেকে নিজেকে আজওয়াদের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, দাঁড়াও আজওয়াদ, আগে বোঝাপড়াটা শেষ হোক। এইসবের জন্য সারা রাত পড়ে আছে। জানো কি বলছো তুমি? কিসের বোঝাপড়া? তুমি খুব ভালো করেই জানো আমি কিসের বোঝাপড়ার কথা বলছি। এখন বলো। জানো, আজকে না, আমার এই অনুরোধটা রাখো। ঠিক আছে, আমি জোর করব না, কিন্তু সবকিছু না জেনে তোমার কাছাকাছি গেলে আমার নিজের উপর ঘৃণা চলে আসবে। তাই এখন চলে যাচ্ছি। না, আমি তোমাকে যেতে দেব না। জোর করবে? যদি বলি তাই? তানজিনার গলার স্বর ভারী করে বলে, হ্যাঁ, সেটা তুমি করতেই পারো। সারাদিন পেছনে পড়ে থেকে প্রেম করতে পারো, আত্মহত্যার হুমকি দিয়ে আমাকে বাড়ি থেকে পালাতে বাধ্য করতে পারো, যখন ইচ্ছে গায়ে হাত তুলতে পারো, আবার নতুন করে বিয়েও করতে পারো। এসব যদি তুমি করতে পারো তবে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে জোরও খাটাতে পারবে। আজওয়াদের জানা ছিল না তানজিনা তার মনে এত অভিমান লুকিয়ে রেখেছে। অবাক হয়ে আজওয়াদ বলে, জানো, অবাক হওয়ার কি আছে? আমি কি মিথ্যা বলেছি? না জানো, তুমি সত্যিটা বলেছো। আমি তোমাকে সম্মান দিতে পারিনি। তাহলে কি আমি চলে যাব? আজওয়াদ তানজিনার মনোভাব বুঝতে পারলো তানজিনার সত্যিটা জেনে আর কোনো মতেই তাকে মানতে পারবে না। তাই মনে মনে ভাবলো, যে সত্যিটা এক না একদিন তানজিনা জানতে পারবে, তা আজকে বললে ক্ষতি কি? বরং অন্য কারের মুখে শোনার চেয়ে আমার মুখে শোনা ভালো। আজওয়াদ বলে, না, আমি এখনই সব বলবো। তুমি থাকো, কিন্তু কথা দিতে হবে তুমি সবটা শুনবে। আচ্ছা, শুনবো, তবে আমারও একটা কথা আছে। তোমাকে আল্লাহর কসম দিলাম, একটা শব্দ মিথ্যা বলবে না আর লুকাবে না। আজওয়াদের শেষ আশার আলোটা নিভে গেল।
সে ভেবেছিল কিছু সত্য, কিছু মিথ্যা আর কিছু কথা গোপন করে তানজিনাকে বুঝিয়ে নিবে, কিন্তু কসমের কারণে আর সেই উপায় রইল না। অবশেষে আজওয়াত আর তানজিনা মুখোমুখি বসে। আজওয়াত বলা শুরু করলো, তানু, তুমি তো জানো চাকরি হওয়ার পর আমি ঢাকায় গেলাম। ঢাকা আমার কাছে নতুন ছিল না, আমার কলেজ বিশ্ববিদ্যালয় সব ঢাকাতেই ছিল। তবু বিয়ের পর তোমার সঙ্গ ছাড়া থাকতে গিয়ে বুঝতে পারলাম চিরচেনা ঢাকা শহরে আমি অনেক একা। এর মাঝে একদিন ফুপুর ফোন আসে। আসসালামু আলাইকুম ফুপু আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আজু বলা আসোস নি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা? আমরাও বালা। কি বিপদ? তোর বই নে হের ফুপা আমার লগে ঢাকা গেছি, অহন তো হেলা হেলা আইবার পারে না। তুই যদি হেরে একটু দিয়া যাইতি। আমার তো অফিস আছে। তোর না শুক্র শনি বদ্ধ? জি আচ্ছা, আমি শুক্রবার রাফিয়াকে বাড়ি পৌঁছে দেব। না শুক্রবার না, মায়াডা খুব আওয়াজ কইরা গেছিল ঢাকা ঘুরবো। তুই এক কাম করিস, শুক্রবারে হেরে একটু ঘুরাইয়া শনিবারে লইয়া আসিস, পরে তুই রোববারে যাইস গা। আচ্ছা তাহলে রাফিয়ারে বলবেন শুক্রবার বিকেলে তৈরি হয়ে থাকতে। বিহালে কেন, সকালে বাইর হইলেই তো বেশি ঘুরন যাইবো। ফুপম্মা, ঢাকায় কেউ সকালে করে না, সবাই বিকেলেই ঘুরে। অ এরপর দিন চলে যায়, শুক্রবার বিকেল চলে আসে। আমি রাফিয়ার ফুপুর বাড়ির বসার ঘরে তার ফুপুর সাথে গল্প করছিলাম আর তার জন্য অপেক্ষা করছিলাম। তখন রাফিয়া আসে। আমি রাফিয়াকে প্রথমে তো খেয়াল করে দেখলাম, কেননা এর আগে আমি তাকে বাচ্চা ভাবতাম। সেদিন রাফিয়াকে লাল থ্রি পিসে অন্যরকম লাগছিল। খেয়াল করলাম চোখে গাঢ় কাজল আর লিপস্টিক ছাড়া গোলাপি ঠোঁটে তার চেহারায় অদ্ভুত আভা ফুটে উঠেছে। বুঝতে পারলাম কৈশোর শেষে নব যৌবনে পারাকার সৌন্দর্য এটা। রাফিয়াকে নিয়ে বের হলাম, অনেক ঘুরলাম, রাতে বাইরে খেলাম। তুমি তো এগুলো সবাই জানো। সন্ধ্যার পর তাকে নিয়ে তার ফুপুর বাড়ি দিয়ে আসলাম। পরদিন সকালে ঢাকা থেকে রাফিয়াকে নিয়ে ফুপুর বাড়ি গেলাম। তুমি তো জানো ফুপুর বাড়িতে এখনো বিদ্যুৎ যায়নি, তাই খুব গরম লাগছিল। তার উপর রাতে হারিকেনের উপাদ গরমটা বাড়িয়ে দিচ্ছিল, ঘুম আসছিল না, তাই আমি দরজাটা খোলা রেখেই শুয়েছিলাম। মাঝরাতে বুঝতে পারলাম কেউ ধীর পায়ে আমার ঘরে প্রবেশ করেছে। দেখি রাফিয়া একটা নীল রঙের পাতলা জর্জেট শাড়ি পরে আমার বিছানার সামনে দাঁড়িয়ে আছে। আমি হুড়হুড় করে বিছানা থেকে উঠে রাফিয়ার সামনে দাঁড়িয়ে পড়লাম। কিরে, এত রাতে তুই এই ঘরে কি করিস? কেউ দেখলে ঝামেলা হবে। চা, কেউ তো এটা দেখে না আমি আপনার কত ভালোবাসি, তো এইটা কেমনে দেখবো আমি এইখানে আইছি। কি বললি তুই? তোর মাথা ঠিক আছে তো? না, আমার মাথা ঠিক নাই, আমি পাগল হইয়া গেছি। যখনতে ভালোবাসা কি বুঝছি, আপনারই ভালোবাসছি। আর আপনি তানজিনা ভাবির লগে ভাগ্যা বিয়া কইরা লইছেন, আমার কথা একটু চিন্তা করলেন না? বলে রাফিয়া কাঁদতে লাগলো। কথাটা বলে আজওয়াত থামলো, হয়তো ভেবেছিল তানজিনা কিছু বলবে, কিন্তু তানজিনার পাথরের মতো স্থির দৃষ্টি নিয়ে বসেছিল, তাই সে আবার বলতে লাগলো, আমার কি হয়েছিল জানি না, কিন্তু এক 17.5 বছর বয়সী নব যুবতীর পাতলা শাড়ির আঁচলে থাকা সৌন্দর্য এক মুহূর্তের জন্য আমাকে বাধ্য করল তোমার কথা ভুলে যেতে। রাফিয়ার চোখের পানিতে সেই রাতে আমার প্রতি তোমার বিশ্বাস ধুয়ে গেল। আমি দু হাতে রাফিয়ার ধবধবে ফর্সা কোমর জড়িয়ে ধরে তাকে কাছে টেনে নিলাম। তারপর ওর উষ্ঠদয়কে গভীর চুম্বনে বারবার স্নিগ্ধ করে দিচ্ছিলাম। তখনই রাফিয়ার দাদি চলে আসে। উনি পানি খাওয়ার জন্য উঠেছিলেন। আমাকে আর রাফিয়াকে ওই অবস্থায় দেখে চিৎকার করে উঠে। বাড়ির সবাই চলে আসে। আমার ঘোর কাটলে নিজের ভুল বুঝতে পারি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সবাই নানান কথা বলল, রাফিয়াকে মারধর করলো। পরদিন ভোরে আমি পালিয়ে বাঁচলাম। ঘটনার অনেক দিন কেটে গেল। মা, বাবা বা অন্য কেউ আমাকে কিছু না বলায় আমি সবটা ভুলে গিয়েছিলাম। তারপর বাবা গতকাল
হঠাৎ ফুপু বাড়ির দাওয়াত নিয়ে ওনার সাথে যেতে বলে। আমি ভাবলাম সবার কাছ থেকে মাপ চাওয়ার এর চাইতে ভালো সুযোগ আর পাবো না, তাই সাথে গেলাম। আমি বাড়ি গিয়ে দেখি রাফিয়ার হলুদ। খুব খুশি হলাম এই ভেবে রাফিয়ার বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আজ সকালে আমার পায়ের নিচের মাটি সরে গেল যখন বাবা বললেন রাফিয়ার বিয়ে আমার সাথে হচ্ছে। বাবা এসব কি বলছেন? আমি রাফিয়াকে বিয়ে কেন করব? আমি তো বিবাহিত। এই জবাবটা আমি দেই অজু। ফুপম্মা আপনি? সেই দিন রাইতে তোর ওই কাণ্ডের পর আমি মাইয়ার বিয়া ঠিক করছিলাম, কিন্তু মাইয়া বিষ খাইলো। কি বিষ? কিন্তু কেন? মুখ বিকৃত করে তিনি বললেন। বেবা কথা যাই না, ঢং করিস না আজু। রাফিয়া আমারে সব কইছে। তুই হ্যার লগে দিনের পর দিন প্রেম করছস, ঢাকা নিয়ে হ্যার লাগে। সি সি সি। ঢাকাতে আমি ওর সাথে কি করব? আপনি তো বলেছিলেন রাফিয়াকে নিয়ে ঘুরতে যেতে। আমি বাইরে গুবার কথা কইছিলাম। আমার মাইয়ারে লইয়া তোর বাসাতে গিয়া লীলা খেলা করণের লাইগা কই নাই। ছি ফুপম্মা, কি বলছেন এসব? আমি রাফিয়াকে নিয়ে আমার বাসায় কেন যাব? বাবা বলল। আমারে যখন বন্যে কইলো তোর লাগিয়া রাফিয়ার বিয়ে ভাঙ্গা বিষ খাইছে, আমি এই বাড়িটা এলাম। ইতা কথা মানতে আমি রাজি আসলাম না, কিন্তু যখন মাওইমা কইলো হিল্লা কি দেখছে, শরমে আমার মাথা কাটা গেল। আমি কথা দিলাম কলঙ্ক যখন তুই দিছস তুই ঘুষাবি, রাফিয়ারে তুই বিয়ে করবি। আমি মাথা নিচু করে রইলাম। ফুপু কেঁদে বলছেন, দেখ আজু, তোরে জোর করুম না, তয় একখান কথা মনে রাখিস। এই বিয়া না হইলে আমি আর আমার মাইয়া গলায় কলসি বাইন্দা ডুইবা মরুম। না বইনে এই বিয়ে হইব, না হইলে খানবাড়ির কাছকে আমজাদ খানের লাশ যাইব। আজু ফয়সালা অন্তর বিয়া করবি কিনা? এসব বলার শেষে আজওয়াদ থেমে তানজিনের হাত ধরে বলে, আমি কাউকে বুঝতে পারলাম না যে রাফিয়ার সাথে আমার কিছু হয়নি। সে মিথ্যা বলেছে, তাই বাধ্য হয়ে বিয়েটা করতে হলো। বিশ্বাস করো তারও, আমি শুধু তোমাকে ভালোবাসি। তানজিনা নিজের হাতটা ছাড়িয়ে উঠে দাঁড়ায়, তারপর কিটমিট করে বলে, আমার এই মুহূর্তে কি ইচ্ছে করছে জানো আজওয়াদ? বাইরে থেকে জুতা এনে ঠাস ঠাস করে তোমার দুই গালে মারতে। একজন তার মাথায় হাত দিয়ে কসম কাটিয়েছিল যে শ্বশুর বাড়িতে যাই হোক আমি যেন বাবার বাড়ি ফিরে না যাই। তাই এখনো আছি, তা না হলে অনেক আগেই তোমার সংসারের কপালে লাথি মেরে এ বাড়ি থেকে বের হয়ে যেতাম। অস্ফুট স্বরে আজওয়াদ বলে, তানু? কি তানু? কিসের তানু? আমি ভাবছিলাম বাবা জোর করে তোমাকে বিয়ে করিয়েছে। আমি তো রাফিয়াকে আমার শত্রু ভাবছিলাম, কিন্তু আমার প্রধান শত্রু তো তুমি। এখন ভালোবাসার কথা বলছো? যখন 17 বছরের এক মেয়ের যৌবন দেখে সব ভুলে গেছিলে, তখন কোথায় ছিল এই ভালোবাসা? অনুরোধ করে আজওয়াদ, তানু আমাকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে, কিন্তু এভাবে আমাকে অপমান করো না। চেঁচিয়ে তানজিনা বলে, অপমান? মান অপমান বোধ থাকলে রাফিয়ার সাথে এমন করতে? মেয়েটার এখানে কোনো দোষ নেই। সে যাকে ভালোবেসেছে তাকে সব উজাড় করে দিতে চেয়েছে। সেদিন ওর দাদি ওই ঘটনা না দেখলে তুমি মেয়েটার সাথে ছি কি ভেবে এমন করছিলে? গাছের খাবে আবার তলারও কুড়াবে, এমন কিছু? আচ্ছা একটা কথা বলো, একই ভুল আমি করলে মাফ করতে তুমি? যাকগে, তোমার সাথে কথা বলতে আমার গা ঘিন ঘিন করছে। আজওয়াদ রেগে গেল, এবার গলার স্বর উঁচু করে বলে, অনেক হয়েছে তানু, কখন থেকে মাপ চাইছি, বলছি ভুল হয়ে গেছে। তাছাড়া তুমি ভুলে যাচ্ছ আমি রাফিয়ার কাছে যাইনি, সে নিজেকে সঁপে দিতে আমার কাছে এসেছিল। তাই দোষটা কিন্তু তার। আমার ভুল এইটুকু যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, একটু পিছলে গিয়েছিলাম। আর তুমি এই ছোট্ট একটা ভুলের জন্য যা মুখে আসছে তা বলে অপমান করছো। ভুলে যেও না আমি তোমার স্বামী, আমাকে সম্মান করতে শেখো। এই হলো তোমার আসল চেহারা। আসলে তুমি আমাকে ভালোটালো কিচ্ছু বাসো না। যদি বাসতে তাহলে এইটাকে ছোট ভুল মনে হতো না। তোমার মতো চরিত্রহীন পুরুষকে স্বামী হিসেবে স্বামী বলতে
আমার আত্মসম্মানে লাগে। আজওয়াদ রাগ দেখিয়ে বলে, তানু, আমার ধৈর্যের একটা সীমা আছে। তোমার কথা শুনে মনে হচ্ছে যেন আমি চুরি, ডাকাতি বা খুনের মতো জঘন্য কোনো অপরাধ করেছি। আমি কালেমা পড়ে বিয়ে করেছি, তাছাড়া অনেকেই দু বিয়ে করে, আর আমাকে তো বাধ্য করা হয়েছে বিয়েটা করতে। এই যে আমার ভালোবাসা নিয়ে তুমি প্রশ্ন করছো, এখন আমি যদি প্রশ্ন করি তুমি আমাকে কেমন ভালোবাসো? যে সামান্য একটা ভুল মাফ করে রাফিয়াকে মেনে নিতে পারছো না? তাচ্ছিল্য করে হাসলো তানজিনা। এতক্ষণে তোমার মনের কথা বুঝতে পারলাম। তোমার রাফিয়াকে বিয়ে করার জন্য কোনো আফসোস হচ্ছে না। এত নাটক শুধু আমি যাতে রাফিয়াকে মেনে নেই তাই। কথাগুলো বলে আজওয়াদ বুঝতে পারলো এইগুলো বলা তার উচিত হয়নি। তানু, তুমি আবার আমাকে ভুল বুঝছো? আমার যা বোঝার আমি বুঝে গেছি। এই কথা বলে তানজিনা দরজা খুলে দেখলো রাফিয়া কান্না ভেজা চোখে দাঁড়িয়ে আছে। তানজিনা রাফিয়ার দিকে এগিয়ে গিয়ে রাগী গলায় বলে, এই লোকটা আমার কেউ না, তুমি ভেতরে যাও। আমার ভালোবাসা তো সেদিনই মরে গেছে, যেদিন বিবাহিত হয়েও সে তোমাকে ছুঁয়েছিল। তানজিনা আর দাঁড়ায় না, দৌড়ে ঘরে গিয়ে দরজায় খিল দেয়। আজওয়াদ রাফিয়াকে বাইরে রেখেই দরজা বন্ধ করে। বাইরে রাফিয়া দরজা ধরে বসে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, আমি আপনার গো মধ্যে কোনোদিন আইমু না। আমারে খালি হেই রাইতের নাহাল একটু কাছে টাইনা লন। আজওয়াদ কথাটা শুনতে পেল, ওর বুকের ভেতরটা একটু মোচড় দিয়ে উঠলো। সে বুঝতে পারলো না তার রাফিয়ার জন্য খারাপ লাগলো কিনা। মধ্যরাত, কাল বৈশাখী ঝড় উঠেছে। রাফিয়া দরজা ধরে গুটিসুটি হয়ে ঘুমিয়ে গেছে, কিন্তু তানজিনার চোখে ঘুম নেই। বাতাসে জানালা খুলছে আর বন্ধ হচ্ছে, সেজন্য জোরে জোরে আওয়াজ হচ্ছে। তানজিনা মনে মনে ভাবছে, বাহিরের ঝড় তো থেমে যাবে, কিন্তু যে ঝড় আমার জীবনে উঠেছে সেটা থামবে কিভাবে? কি করে মুক্তি পাবো এমন একটা বিয়ে থেকে যেখানে সতীন কাটা ফুটে আছে? বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোর ঝলকানিতে মাথার উপরে স্থির ঝুলানো বৈদ্যুতিক পাখাটার উপর তানজিনার নজর পড়ছে। ঝড়ে সব লন্ডভন্ড হয়ে গেল। ফজরের পর আকাশটা বেশ পরিষ্কার দেখা গেল, ভোরের আলো কেবল ফুটছে। এমন সময় সানজিদার চিৎকারে সবার ঘুম ভেঙে গেল। ও মা গো, কি সর্বনাশ হলো গো! সানজিদার চিৎকার শুনে সবাই বের হয়ে দেখে ঝড়ে উঠোনের বড় জলপাই গাছটা উপরে গিয়ে গোয়াল ঘরের উপর পড়েছে। এতে 7 মাসের গর্ভবতী লাল গাভীটা জিভা বের করে মরে পড়ে আছে। সবার সাথে তানজিনা, রাফিয়া আর আজওয়াদ এলো। সবার কষ্ট হচ্ছে। নিরীহ মৃত গরুর খোলা চোখ পাষাণের চোখেও পানি এনে দিবে। এইগুলান হইতাছে তোমার লাইগা চলো বৌমা। তানজিনা অবাক হয়ে যায় শাশুড়ির কথায়। তানজিনার হয়ে জবাবটা আজওয়াদ দেয়, মা, ঝড়ে গাছ ভেঙে গেছে, এর মধ্যে তানু এলো কিভাবে? নতুন বউ হেল লাইগা কেওড়াই ধইরা ঘুমাইলো। বাইত বালা কিছু হইব কেমনে? আলেক কি একটা। আম্মা, বন্ধ করো। আমি নতুন বউকে বাইরে রাখছি, এতে তানুর কি দোষ? আফিয়া বলে, আপনার কানে এইসব মন্তর তো ছোট ভাবি দিছে ছোট ভাই। তা যা কইছো আফিয়া, বলি তানজিলা আফা অত বড় সর্বনাশটা না করলে তোমার শান্তি লাগতাছিন না, তাই না? আজওয়াদ অনেক রেগে যায়। রাফিয়া, আর একটা কথা বললে তোর হাত গুট সব ভেঙে দেব আমি। এই যে ভাবি, আপনাদের সাবধান করতেছি, তানুর সাথে এমন করে যদি আর কোনোদিন কথা বলেন আমি আপনাকে দেখে নিব। আমি এতদিন অনেক সহ্য করেছি, আর না। অন্য সময় হলে তানজিনা খুশিতে গদগদ হয়ে যেত, কারণ আজওয়াদ তার পক্ষ নিয়ে বাড়ির সবার সাথে ঝগড়া করছে। কিন্তু আজকে আজওয়াদের এই আদিক্ষেতা দেখে তার মেজাজ খারাপ হলো। তাছাড়া এই গাভীর নির্মম মৃত্যুটা সে মেনে নিতে পারছে না। এই বাড়িতে ওই জীবটাই তো ছিল যে সে নীরবে তার সব দুঃখের কথা শুনতো। তানজিনা গরুটার নামও একটা দিয়েছিল, সুখী। এটা নিয়ে বাড়ির সবাই কত ঠাট্টা করেছে। তানজিনার সবসময় মনে হতো খানবাড়ির মানুষগুলোর চেয়ে এখানকার হাঁস মুরগি আর সুখী তাকে অনেক বেশি ভালোবাসে। তাই এদের নিয়ে তানজিনার খানবাড়িতে একটা আলাদা সংসার তৈরি হয়েছিল। সেই সংসারের একজন আজ তাকে ছেড়ে চলে গেছে। তানজিনার চোখ ভরে কান্না আসছে, কিন্তু এদের সামনে কাঁদলে এরা মজা পাবে, তাই ঘরে চলে গেল। ঘরে গিয়ে কাঁদতে কাঁদতে ভাবতে লাগলো,
আমি যাকেই ভালোবাসি সেই কেন আমাকে ছেড়ে চলে যায়? গতকাল সকালেও তো সব ঠিক ছিল, আমার জীবনটা সুন্দর সাজানো ছিল। এই ঝড়ে কেন সুখী মারা গেল? গাছটা আমার উপর কেন পড়লো না? একবার তো ভেবেছিলাম মরে যাব, কিন্তু আমি এত ভীতু যে মরার জন্য যেটুকু সাহস লাগে তাও আমার নেই। তারপর উপরের দিকে তাকিয়ে জোরে একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ, আমার জীবনটা কেন এমন হলো? তুমি আর কত কষ্ট দিবে আমায়? না বেয়াই সাহেব, এইটা হয় না। আমার বাড়ির মাইয়া হতিনের ঘর করব না। আপনি জামাইয়ের নতুন বর সাড়ানোর ব্যবস্থা করুন। কথাটা বলছে তানজিনার বাবা। কাল রাতে সানজিদার কাছ থেকে সব শুনে আজ সকালেই তানজিনার বাপের বাড়ির লোকেরা খানবাড়িতে হাজির হয়েছে। তানজিনার বাবা জমির ভুইয়া আর চাচা কবির ভুইয়া আমজাদ খানের সাথে এসব নিয়ে তর্ক বিতর্ক করছে। আর এদিকে তানজিনার মা সাবিহা বেগম তানজিনার ঘরে একান্তে বসে মেয়ের সাথে কথা বলছে। তিনি মেয়ের উপর ভীষণ রেগে আছেন। কবে তুমি এত বড় হয়ে গেলে তানু, যে এত বড় একটা ঘটনা নিজের মাকে জানানোর প্রয়োজন মনে করনি? তানজিনা একটু গম্ভীর আর ভরাক্রান্ত স্বরে বলে, সেই দিন আম্মু, যেদিন তুমি আমাকে পর করে দিয়েছিলে, কসম দিয়েছিলে এ বাড়িতে যাই হোক না কেন ওই বাড়ি যেন ফিরে না যাই। পিটিয়ে তোমার পিঠের চামড়া তুলে নেব আমি। এমনিতেই তো মায়ের কোনো কথা শোনো না। সেদিন রাগের মাথায় একটা কথা বলেছি আর সেটা ধরে বসে আছো তুমি। কবে বুঝবে তোমার চেয়ে দামি আমার কাছে এই দুনিয়ায় আর কিচ্ছু নেই? তানজিনা মায়ের এই কথা শুনে আনন্দে কেঁদে দিল। আম্মু, সাবিহা বেগম মেয়েকে টেনে বুকে নিলেন, একটু ধীর গলায় বলতে লাগলেন, যখন তুমি জন্মালে তখনই ঠিক করেছিলাম তোমার জীবনটা আমার মতো হবে না। তুমি পড়বে, বড় চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, আর তুমি আজওয়াদের সাথে প্রেম করে সব নষ্ট করে দিলে। তোমার বাবা যখন তোমার বিয়ে ঠিক করে, সেই বিয়ে ভাঙার জন্য আমি কি না করেছি। মায়ের এই কথা শুনে অবাক হলো তানজিনা। মায়ের বুকে থেকে মুখ উঠিয়ে প্রশ্ন করে, আম্মু, এসব কথা তো তুমি আগে কখনো বলনি। সাবিহা বেগম একটু হাসলো। তুমি কখনো জানতে চেয়েছো? দোষ তোমার না, আসলে যে নারীর স্বামী তাকে সম্মান করে না, সেই মেয়ে শ্বশুর বাড়ির মানুষ কিংবা তার সন্তানদের কাছে কখনো সম্মান পায় না। তানজিনা অস্ফুট স্বরে বলে, আম্মু, কি হলো? এত অবাক হওয়ার কিচ্ছু নেই। তানু এমন না যে তোমার বাবা আমি কালো বলে আমায় ভালোবাসে না। তিনি আমাকে খুবই ভালোবাসে, কিন্তু ভালোবাসা আর সম্মান এক নয়। আর সেই জন্যই হয়তো তুমি কিংবা তোমার ভাই কেউই কোনোদিন আমাকে সেই সম্মানটা দিতে পারোনি যেটা পাওয়ার যোগ্য আমি। মুখ ভার করে তানজিনা বলে, আম্মু, আমাকে কি মাফ করা যায় না? পাগল মেয়ে, এখানে মাফ চাওয়ার প্রশ্ন কোথা থেকে আসছে? তোমরা দুইজন ছোটবেলা থেকে যা দেখেছো তাই শিখেছো। তোমার বাবা যদি আমাকে সম্মান দিত তবে কখনো কারো সাহস হতো না আমাকে অপমান আর অসম্মান করার। কিন্তু তানু, এখন এই বয়সে এসে বুঝতে পেরেছি যে ভুলটা আমার ছিল। ততক্ষণ সংসারে মানিয়ে নেওয়ার চেষ্টা করো যতক্ষণ সেখানে তোমার সম্মান বজায় থাকে। যদি নিজের সম্মান নষ্ট করে কিছু মেনে নিতে হয় তবে থেমে যাও, কারণ সম্মান এমন একটা জিনিস যে কেউ তোমাকে যেচে দিবে না, তোমার আদায় করে নিতে হবে। আমার ভুলটা কোথায় ছিল জানো? আগ্রহ ভরে বাচ্চাদের মতো প্রশ্নটা করে। কোথায় আম্মু? আমার নানার বাড়ির লোকেরা বরাবরই আমাকে নিয়ে অনেক চিন্তা ছিল, কালো মেয়ের বিয়ে হবে কি করে। আমি ডাক্তারিতে ভর্তি হয়েছিলাম, তখন তোমার দাদা আমার এক দূর সম্পর্কের আত্মীয়ার কাছ থেকে আমার বাবার বাড়ির টাকা পয়সার কথা শুনে আমাকে ঢাকায় দেখতে চায়। মোটা যৌতুকের লোভে তোমার দাদা বিয়ে করাতে রাজি হয়ে যায়। আমার ডাক্তারি পড়া মাঝপথে থামিয়ে অজপাড়াগে আমাকে বিয়ে দিয়ে দায় মুক্ত হয়েছিল তোমার নানা। বাবার মুখে কন্যা বিদায়ের আনন্দ দেখে আমি নিজেকে স্বপ্নকে মেরে ফেলি, আর তোমার দাদার বিয়েতে প্রতি পদে পদে বানিয়ে নিতে নিতে একসময় নিজের আত্মসম্মানটা ভুলে যায়। কিন্তু তুমি জন্মানোর পর সেই স্বপ্নটা আবার দেখতে শুরু করি। তুমি পড়াশোনার ভালো, তাই আমার স্বপ্নটা ধীরে ধীরে বড় হতে থাকে। আমি চেয়েছিলাম তোমাকে একটা ভালো জীবন দিতে, সেজন্য বাড়ির সবার বিরুদ্ধে লড়াই করে তোমাকে কলেজে পড়িয়েছি। কিন্তু আমার সব স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যখন তুমি আজওয়াদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ো, তারপর তাকে আবার বিয়েও করলে। তানু, তুমি এমন একটা মানুষকে বিয়ে করেছো যে তোমার ভালোবাসা আর ত্যাগের কোনো মূল্যই দিতে জানে না।
অনেকক্ষণ মা মেয়ে কোনো কথা বলেনি। তারপর সাবিহা বেগম নীরবতা ভেঙে প্রশ্ন করে, তুমি কি এখনো এই নরকে থাকবে? মা আমি বলে তানজিনা হঠাৎ জ্ঞান হারায়। এ ঘটনা আগেও কয়েকবার ঘটেছে। এ নিয়ে সাবিহা বেগম তানজিনাকে ডাক্তারও দেখিয়েছিল। তাই তিনি বুঝলেন মেয়ে হয়তো কাল থেকে কিছু খায়নি, তাই শরীরে গ্লুকোজ কমে জ্ঞান হারিয়েছে। উনি জগ থেকে একটু পানি নিয়ে তানজিনার মুখে দিলেন। তানজিনার জ্ঞান ফিরল। তারপর একটু পানি খাইয়ে দিয়ে বললেন, কিছু না খেলে তো এমনই হবে। যে মানুষটা তোমাকে ঠকালো তার জন্য নিজেকে কেন শাস্তি দিচ্ছ তানু? দুর্বল গলায় তানজিনা বলে, না আম্মু, খাবারের জন্য না। কিছুদিন হলো শরীরটা খুব দুর্বল আর খাবারগুলো গন্ধ লাগে। মাছ মাংস দেখলেই গা গুলোয়। এ কথা শুনে সাবিহা বেগম মেয়েকে আর কিছু প্রশ্ন করলো, যেগুলোর জবাব দিতে তানজিনা সংকোচ বোধ করছিল। তারপর বলল, চলো। কোথায় আম্মু? তুমি প্রশ্ন শুধু আমাকেই করতে জানো, বাকি সবার বেলায় মুখে কুনু পেটে বসে থাকো। তানজিনা আর কিছু বলল না, চুপচাপ মায়ের সাথে গেল। অন্যদিকে বসার ঘরে তুলকালাম চলছে। রেহেনা খাতুন লম্বা ঘোমটার আড়ালে পায়ে পা দিয়ে ঝগড়া করছে। স্বামীরে বাইন্দা রাখবার না পারলে আমরা কিতা করবো? আপনি গোমাইয়ারে বিয়া কইরা আমার আজুজ জীবনটা শেষ হইয়া গেছে। খোদারে একটু ডরাইন বিয়াইন, আমার ভাইজির নামে এত বদনাম করেন না। আমনের ঘরে একখান মাইয়া আছে। আমার মাইয়ার লগে আপনি গো ভাইগা বিয়া করা মাইয়ার তুলনা দিবেনই না। আমার ভাইজিরে তো আপনার বাড়ির পোলাই বাগাইছিল। জমির ভুইয়া ছোট ভাইকে থামিয়ে বলে, আহা কবির থাম এলা, মায়া মানুষের লাগে তক্ক করস কিয়ার লাইগা। আমজাদ খানও রেহেনা বেগমকে চোখ রাঙিয়ে চুপ করিয়ে দেয়। আমার মাইয়া হতিনের ঘর করব না বেয়াই সাহেব, এইটা প্রথমে আমি কইছি, এখন আবার কইলাম। রেহেনা বেগম স্বামীর চোখ রাঙানো উপেক্ষা করে বলে ওঠে, তো নিজে গোমাইয়ারে লইয়া যান গা। তখনই সাবিহা বেগম দরজা দিয়ে তানজিনাকে নিয়ে ভেতরে আস্তে আস্তে বলে, নিশ্চয়ই নিয়ে যাব। এই নরকে তো আর নিজের মেয়েকে রেখে যাব না আমি। এইবার আমজাদ খান খেপে যায়। এতক্ষণ নিজের স্ত্রীর উপর তো রাগ হচ্ছিলই, তার উপর সাবিহা বেগমের কথা বলায় রাগ তার চরমে পৌঁছে গেল। পুরুষ মানুষের মধ্যে মেয়েদের কথা বলা আমজাদ খানের একদম পছন্দ না। মেয়েরা থাকবে ঘরের ভেতর। তাই নাহি? আমার বাড়ি নরহক যান, তাইলে তখন নিজের মাইয়া লইয়া বাইরত যান বলে গর্জে ওঠে আমজাদ খান। হ্যাঁ নিয়ে যাচ্ছি বলে সাবিহা বেগম আজওয়াদের সামনে গিয়ে দাঁড়ায়। তুমি তালাকের কাগজ পেয়ে যাবে, কিন্তু বাচ্চাটা হওয়ার পর, কারণ গর্ভাবস্থায় তালাক হয় না। এক মুহূর্তে পুরো ঘর নীরবতায় ছেয়ে যায়। আজওয়াদ নীরবতা ভেঙে প্রশ্ন করে, বাচ্চা মানে? তানজিনার সন্তান সম্ভবা। তানজিনা নিজের মায়ের মুখ হতে এই কথা শুনে সবচেয়ে বেশি অবাক হয়। সে এখন ওই প্রশ্নগুলোর মানে খুঁজে পায়। এটা কি হাসানি আবরারের মা? রাগী গলায় স্ত্রীকে ধমক দিয়ে ওঠে আমজাদ খান। আমি কেমনে কমু? তুই কয়দিন ধরে দেখতেছি ছোট বৌমার পতি হল লক্ষণ। আমজাদ খান সহ সবাই বুঝতে পারে তানজিনা মা হতে চলেছে। তাহলে অহন ছোট বৌমারে আর কোনো হনে যাওয়া হইব না। তাহলে বিআই সাহেব, আপনি আপনার ছেলে আর নতুন বউয়ের তালাকের ব্যবস্থা করুন। সাবিহা বেগমের কথায় জমির আর কবির ভুইয়া সায় দেয়। কোনো মতেই তাদের মান্নাতে না পেরে নিরুপায় হয়ে আমজাদ খান বলে, ঠিক আছে, আজও রাফিয়ারে তালাক দিব। তাই আমার একখান শর্ত আছে। কি শর্ত? আপনার মাইয়ার পোলা পয়দা করান লাগবো। একটু অবাক হয়ে সাবিহা বেগম প্রশ্ন করে, আর যদি মেয়ে হয়? তাই হ্যাঁ যা খুশি করবো, তাই আজও আর রাফিয়ারে তালাক হইব না। যতদিন ছোট বৌমার আইবত না আইব ততদিন রাফিয়া এই বাড়ি থাকবো। এরপর পোলা নাম মাইয়া এটা দেখে তালাক হইব। ভুইয়া বাড়ির সবাই ভাবছে কি করবে। তখনই তানজিনা বলে, আম্মু এই সিদ্ধান্তটা আমি নেই। মেয়ের কথায় সাবিহা বেগম একটু অবাক হয় না। জীবনটা তোমার তানু, তাই তোমার সম্পূর্ণ অধিকার আছে সিদ্ধান্ত নেওয়ার। তবে এইবার আর ভুল করো না। তানজিনা মুস্কি হেসে বলে, সেটা তো সময় বলে দিবে আম্মু। এই তো 5 মিনিট আগেও আমি তোমার কথা মতো নতুন একটা জীবনের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু নিয়তি আবার তার খেলা দেখালো। যখন আমি একা ছিলাম
আমার সিদ্ধান্ত একরকম ছিল, কিন্তু এখন আমার সাথে আরেকটা জীবন জড়িয়ে আছে, তাই তাড়াহুড়ো করে আমি কিছু করতে চাই না। কি করতে চাও তুমি? বলছি তার আগে আমি আব্বুর সাথে কিছু কথা বলতে চাই। আম্মু, তুমি খুব খেয়াল করে শুনবে কথাগুলো। তারপর তানজিনা নিজের বাবাকে বলে, আব্বু, আজওয়াত আমাকে তালাক দিলে তুমি কি সারা জীবন আমাকে আর আমার বাচ্চাকে তোমার বাড়িতে থাকতে দেবে? দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা না হয় আমি নিজেই করে নিব। তানজিনা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে পাশ থেকে আজওয়াত বলে ওঠে, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তোমাকে আমি তালাক দেব না। আমি আমার বাবার সাথে কথা বলছি, তুমি একটু চুপ থাকো, না হয় বাইরে চলে যাও। বলে আজওয়াতকে ধমক দেয়। তানজিনার ধমক শুনে আজওয়াত চুপ হয়ে যায়। যা বলছিলাম, আব্বু তুমি বলো, তুমি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবে যে আমাকে কেউ কোনোদিন বাপের বাড়ি থাকার জন্য খোটা দিবে না, বা সেখানে কখনো আমাকে দ্বিতীয়বার বিয়ে করতে বাধ্য করা হবে না? বাবা, আবেগী হয়ে আমি আবার ভুল করতে চাই না, তাই তুমিও সত্যটা বলো, কোনো লুকোচুরি না। জমির ভুইয়া নিজের মেয়ের দিকে তাকিয়ে দেখলো তার সেই ছোট্ট অবুঝ কল্পনাবিলাসী মেয়েটা আজ কত বাস্তববাদী হয়ে গেছে। তুই সারা জীবন এহলা থাকতে চাস? এমনি কি জীবন চলে? আব্বু, কথা ঘুরিও না, সরাসরি উত্তর দাও। না, এটা তো আয় না। 1 বছর 2 বছর না হয় মাইনা নিলাম, বাদে কি আইব? মানুষে কি কইব? আমার উত্তর আমি পেয়ে গেছি। বলে সে তার মায়ের কাছে যায়। আম্মু, তোমার মেয়েকে নিয়ে তুমি যতই স্বপ্ন দেখো না কেন, আমাদের এই সমাজটা এখনো একটা মেয়েকে স্বপ্ন পূরণের পুরোপুরি অধিকার দেয়নি। আম্মু, আমরা মেয়েরা যতই শিক্ষিত আর প্রতিষ্ঠিত হই না কেন, আমাদের স্বামী নামক একটা সাইনবোর্ড লাগে, না হলে এই সমাজ আমাদের একঘরে করে দেয়। এখন তোমার সাথে গেলে তাই হবে যা বাবা বলল। প্রথম মানুষ সহানুভূতি দেখাবে, পরে আবার তারাই আমার নামে কুৎসা রটাবে। আমার সন্তানকে বলবে তোর মা কলঙ্কিনী, তাই স্বামীর ঘর করতে পারেনি, আর আবার বিয়ে করলেই সে বাড়িতে সম্মান পাবো, তার কি কোনো নিশ্চয়তা আছে? তারা যদি আমার সন্তানকে মেনে না নেয় তখন? মা, আমি বলছি না সবাই খারাপ, কিন্তু আম্মু, আমি ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখে ভয় পাই, তাই আবার বিয়ে করে নতুন কাউকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাবিহা বেগম বলে, বুঝতে পারলাম তোমার কথা, কিন্তু তুমি কি করতে চাও একটু খুলে বলো। মা, আমি আজওয়াতকে ক্ষমা করব কিনা সেটা আমার বাচ্চার জন্মের পর ঠিক করব। আমিও দেখি ছেলে না মেয়ে, আল্লাহ কি চায়, আমি আজওয়াতের সাথে থাকি না ওর থেকে আলাদা হই। তাছাড়া তুমি তো বললে গর্ভের সন্তান থাকলে তালাক হয় না। তবে আম্মু, একটা কথা মনে রেখো, সতীনের সাথে এক সংসারে তোমার মেয়ে থাকবে না, কিন্তু আজওয়াদের সাথে আমি থাকবো কিনা সেটা আল্লাহর হাতে। সাবিহা বেগম কিছু বলবেন তার আগেই তানজিনা আবার বলে, আম্মু, আর একটু বাকি আছে। বাবা, আপনার সাথে কিছু কথা আছে। আমজাদ খান একটু নড়ে চড়ে বসে বলে, কি কইবা কও? বাবা, রাফিয়ার সাথে আমি এক বাড়িতে থাকবো না, কিন্তু আপনি তো বলে দিলেন যে রাফিয়া এই বাড়িতেই থাকবে। তো তুমি কি কয়টা মাসের লেগে বাপের বাড়ি যায় থাকবা চাও? না বাবা, সেখানে যাওয়ার হলে আব্বুকে বলতাম, আপনাকে না। তাই কি কইবা চাও? বাবা, আমি এই কয় মাসের জন্য পুরাতন বাড়িতে গিয়ে থাকতে চাই, আপনি ব্যবস্থা করুন। আমজাদ খান চমকে গেল, কারণ কোনো মেয়ে যে পাকা দালানের ঘর ছেড়ে জীর্ণ শীর্ণ ভাঙা টিনের বাড়িতে থাকার কথা ভাবতে পারে সেটা তার জানা ছিল না। রেহেনা খাতুন একথা শুনে গরম তেলে দেওয়া কই মাছের মতো টকবক করে ফুটে ওঠে। বলি, আক্কেল জিগান কিছু আসেনি তোমার? পেট লইয়া পুরান বিরাট যাইবার কি তা কও? মানুষের লগে মুখ দেখাইতে পারমু? মা, আমি কথাটা বাবাকে বলেছি, আর মুখ না দেখাতে না পারার কি আছে? আপনার ছেলের বউ চলে যাচ্ছে না, শুধু অন্য বাড়ি থাকছে,
তাও আবার আপনাদেরই। কেউ জিজ্ঞেস করলে বলবেন 203-এর ঝগড়া হবে, তাই আপনারাই পাঠিয়ে দিয়েছেন, মিটে গেল। আমজাদ খান স্ত্রীকে চোখ রাঙিয়ে বলে, হারামজাদি বেত্তাম ইসমাইয়া, মুই কোন বলাতে কইতাছি চুপ কর, শুনে নি আমার কথা। এইবার মুখ খুলে তোর ফুলার হোর বাড়ির মানুষের সামনে এসেছম। এবার রেহেনা খাতুন ভয় পেয়ে চুপসে গেল। ছোট বৌমা তুমি কও, এইখানে তোমার দেখবো কাডা? বাবা, আজকে এক মুহূর্তের জন্য আমাকে নিজের মেয়ে ভাবে বলুন, এই বাড়িতে আমাকে দেখার মতো কে আছে? এত অন্যায় অবিচারের মধ্যে কি আমি ভালোভাবে বাচ্চার জন্ম দিতে পারবো? আপনি বলুন, আপনারা কখনো কি আমার সাথে দুটো ভালো কথা বলেছেন? সেখানে গেলে অন্তত এইসব মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবো। আমজাদ খানের জীবনে প্রথমবার তানজিনার জন্য খারাপ লাগলো। সত্যি তো, মেয়েটা এই বাড়িতে শুধু অত্যাচার সহ্য করে গেছে, সবার সব কাজ করেছে। ঠিক আছে, তো আল্লাহ আল্লাহ কোরআন বিদাত তোমারে দেই, কেমনে কও দেখি। আজওয়াদ বলে, আব্বা আমি সাথে যাব। তুই কেমনে যাবি? পরের সপ্তাহ থেকে তোর অফিস যাওয়া লাগবো। তাই আমি কই কি, ছোট বৌমা তুমি বাপের বাড়ি যদি যাইতে চাও যাইতে পারো। না বাবা, আমি পুরনো বাড়িতেই যেতে চাই। আমি জামালের মাকে বলবো আমার সাথে থাকতে। সে এমনিতেও দুধের ছেলেটাকে নিয়ে খাবারের কষ্ট করে। জামালের বাবা মারা যাওয়ার পর দুবেলা খাবারের আশায় দেবর ভাসুরের সংসারে চাকরানির মতো খাটে। আমার সাথে থাকলে তো সেটা করতে হবে না। আমজাদ খান দেখলেন এটা সবচেয়ে ভালো বুদ্ধি। এতে মান সম্মান আর নিজের ভাগ্নির সংসার দুটোই বেঁচে যায়। আচ্ছা, তাই আমি ব্যাপার বাউ করি। বাবা, আরেকটা আবদার, আমার ওই বাড়িতে সময় কাটবে না, তাই যদি কিছু বই নিয়ে যেতে দিতেন। হয় নিবা, পথে থেকে বই পড়লে আমার নাতি বিদ্যালয়ে জন্ম নিব। তয় আমার রাইতলে ডর ভাঙা টিনের সারফা। বাবা, আপনি শুধু শুধু ভাবছেন জাবালের মা থাকবে তো, আর আপনি প্রতিদিন সন্ধ্যায় একবার ঘুরে আসবেন। আর আপনি কি এত ভাবছেন বলুন তো, খানবাড়ির বউয়ের দিকে কে নজর দিবে? এমন সাহস কারো আছে? এইটা করে খাতি কথা কইছো তুমি। আবারও মা মেয়ে একান্ত তানজিনা মাকে জড়িয়ে ধরে বলে, আমার উপর আবার তোমার অনেক রাগ হচ্ছে, তাই না আম্মু? মেয়েকে ছাড়িয়ে সাবিহা বেগম বলে, সত্যি বলতে তোমার উপর একটু আগে অনেক রাগ হয়েছিল, কিন্তু এখন ভেবে দেখছি তুমি ঠিক বলেছ। তানু, তুমি তখন অনেক ছোট। তোমার বাবা আর আমার মধ্যে সামান্য একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। তিনি আমাকে খুব মেরেছিলেন, আমার অনেক রাগ হয়েছিল। আমি তোমাকে নিয়ে বাবার বাড়ি চলে গিয়েছিলাম। প্রথম 2-3 দিন সব ঠিক ছিল। এরপর থেকে শুরু হলো সবার কথা, তোর স্বামী কোথায়, কবে আসবে। একদিন তোমার নানা ডেকে বলে তিনি তোমার বাবাকে খবর পাঠিয়েছে আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য। আমি যেন তার সাথে ফিরে যাই। যদি তা না করি তাহলে যেন আমি তোমার বাবাকে তালাক দিয়ে দিই আর তোমাকে তোমার বাবার সাথে পাঠিয়ে দিই। কারণ তার কথা ছিল তালাকপ্রাপ্ত কালো মেয়েকে কেউ হয়তো বিয়ে করবে, কিন্তু বাচ্চা থাকলে তা প্রায় অসম্ভব। এরপর আমার পক্ষে তোমাকে ছেড়ে থাকতে পারা সম্ভব ছিল না বলে তোমার বাবার সাথে ফেরত চলে এলাম। তিনি সবার সামনে কথা দিয়েছিলেন আর কখনো আমার গায়ে হাত তুলবেন না। কিন্তু কি বলতো, কিছু পুরুষ মানুষ হয় কুকুরের লেজের মতো, কখনো সোজা হয় না। তিনি আবারও একই কাজ করেছিলেন। তবুও আমি বাবার বাড়ি চাইনি, কারণ বাবার বাড়ি গেলে আবার সেই এক ঘটনা ঘটতো। তাই মার খেয়েও সংসার করে যাচ্ছি। তোমার বাবা আমাকে খুব বেশি মারতেন না, কিন্তু একটা দুটো থাপ্পড়ই যথেষ্ট ছিল আমার ভিতরটা ভেঙে দেওয়ার জন্য। এমনকি তোমাদের সামনেও কত মার খেয়েছি। সেই জন্য হয়তো তোমরাও আমাকে কখনো সেভাবে মূল্য দাওনি। আম্মু, জানো তো, তোমার নানাকে প্রশ্ন করেছিলাম আমি তার মেয়ে, আমার কি কোনো হক নেই? কেন ওই বাড়িতে আমি সারা জীবন থাকতে পারি না? তিনি জবাব দিয়েছিল, হক ততক্ষণ পাবো যতক্ষণ সাথে স্বামী নিয়ে যাব, অথবা সব অতীত মুছে দিয়ে ফেরত যাব। আমি বুঝতে পারছি যে কথা আমি বাবার বাড়িতে 2 দিন থেকে বুঝেছিলাম সেটা তুমি এখন বুঝে গেছো। তবে তোমাকে একটা কথা বলি, যাই হোক আমাকে লুকিয়ে যেও না। আমি হয়তো তোমাকে ওই বাড়িতে সব সময়ের জন্য রাখতে পারবো না, কিন্তু তোমার লড়াইয়ের সাথী হতে পারবো। নিজেকে কোনোদিন একা মনে করবে না।
মনে রাখবে তোমার মা তোমার সাথে সব সময় আছে। ভুইয়া বাড়ির লোকজন চলে গেল। কিছুদিন পর রাফিয়া আর আজওয়াদের বৌভাত হয়। এরপরই তানজিনা খানদের পুরনো বাড়িতে উঠে যায়। আজওয়াদ ঢাকা চলে যায়। 1 মাস পর পর শুক্রবারে আজওয়াদ আসে তানজিনার কাছে। তানজিনার সাথে তার শুধু কুশলাদি বিনিময় হয়। তখন তানজিনার 7 মাস চলে। তার নানা কিছু খেতে মন চায়। তানজিনার শ্বশুর প্রতিদিন একবার এসে খোঁজ নিয়ে পরদিন বাজার পাঠিয়ে দেয়। ইদানিং তিনি তানজিনাকে খুব সমীহ করে। বাইরে চুলায় গরুর মাংস রান্না করছে জামালের মা। জামাল উঠানে আতা গাছটির নিচে মাটি নিয়ে খেলছে। তানজিনের খুব মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস খেতে মন চাইছিল, তাই এ রান্না। মাংসের গন্ধ নাকে পৌঁছাতেই ঘর থেকে একটা বই নিয়ে এসে উঠানে বসে তানজিনা। সে কপাল কুণ্ডুলা পড়ছিল। হঠাৎ আজওয়াদ এসে দাঁড়ায়। তানজিনা কেবল বইয়ের এই লাইনটা পড়েছে, যেখানে কপাল কুণ্ডলা নবকুমারকে বলছে, অধিক তুমি পথ হারিয়েছ। আজওয়াদকে দেখে তানজিনার তাই মনে হলো সে পথ হারিয়েছে। জামালের মা ব্যস্ত হয়ে পড়ে। ভাইজান, আপনি ভিতরে গিয়া বহেন, আমি শরবত কইরা আনি। তানজিনা ধীরে ধীরে উঠে ঘরে চলে যায়। আজওয়াদও যায়। তানু, তুমি ভালো আছো? তোমার বাড়ি থেকে অনেক বেশি, তা হঠাৎ কি মনে করে? কেন, আমি তো এখানে আসি। সেটা মাসের প্রথম শুক্রবারে, আজ তো মঙ্গলবার, আবার মাসের শুরুও নয়। জমির একটা মামলা ছিল, তাই হাজিরা দিতে এসেছিলাম। ভাবলাম তোমাকে দেখে যাই। ভালো করেছো, খেয়ে যেও। কিন্তু তুমি তো মিষ্টি কুমড়া খাও না। আমি জামালের মাকে বলে আসি একটু তরকারি আলাদা করে রাখতে। থাক না, একদিন খেলে কিচ্ছু হবে না। যা অপছন্দ তার জন্য জীবনের এক মুহূর্ত ব্যয় করা উচিত না, তাতে বিরক্তি বাড়ে। বলে তানজিনা চলে যায়। এই কয় মাস আজওয়াদ তানজিনাকে অনেকবার জিজ্ঞেস করতে চেয়েছে, যদি মেয়ে হয় তবে সে কি করবে, কিন্তু আজকেও জিজ্ঞেস করতে পারেনি। এভাবে আরো 2 মাস কেটে যায়। একদিন ফজরের সময় জামালের মায়ের চিৎকার শোনা যায়, ওরে কেউ আছুননি, ছুড়াইয়া বাইরন, নইলে সর্বনাশ হইয়া যাইব। চিৎকার শুনে খানবাড়ির সবাই বের হয়ে উঠানে আসে। রেহেনা খাতুন বিরক্ত হয়ে বলে, কিলা এমনি চিল্লাস কেন? জামাইলা মা, কেউ মরছে নি? বিলাপ করে জামালের মা বলে, আল্লাহ, বিবি সাবিতা কিতা কইন, ভাবের বেদনা উঠছে, ছুড়াইয়া কিছু করুন। রেহেনা খাতুন মুখ বিকৃতি করে, খুব এলহা থাকেন, সব উল্টাইয়া উঠছিল। এখন আমজাদ খান স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, হারামজাদি, তোরে মনটা চাইতেছে কি যে করবার লাগিয়া, কিন্তু এখন সময় নাই। জামাইলার মা, তুই যা, দৌড়ায় গিয়া দায়ার ওই বাড়ির করিম মুন্সির বউরে ডাইকে লইয়া, আর তোমরা হক লেউলাও পুরান বাইর যাওয়ান লাগবো। জামালের মা চলে যায় দায় ডাকতে। রেহেনা খাতুন মুখ বাঁকিয়ে বলে, হ্যান কি মেমারি নাহি যে হক গলে যাওন লাগবো? লও, তোমার লগে আমি যাই, আর হেরা বাইক থাও। আফিয়া, তুই বেন উঠলে মুরগি ডিসাইডা খাওন দেস। সানজিদা বলে, কইছিলাম কি আম্মা, এমন সময় আমি না থাকলে মাইনসে নিন্দা করব। লাখ কথার এক কথা, হ্যাঁ তো আমার বোন। আইসে বোন, এই 7 মাসে একবার বোনেরও মুখ দেখে নাই। অন ঢং কইরো না। আমজাদ খান খেকিয়ে ওঠে, তোমরা কি এখানে খাড়াইয়া তামসা করবা নাকি? যাইবাও? আরে তোমার ছোট বৌমা মইরা যাইতো না। আই বোন, আমারও হইছে, লও যাই। তারা 3 জন যাচ্ছিল, তখন রাফিয়া এসে বলে, আব্বা, আমিও লগে যামু, দেখি আমার কপালও কি লেখা আছে। কেউ কিছু বলতে পারলো না, কারণ আজ সত্যি সবাই দেখতে চায় ওদের কপালে কি লেখা আছে। 4 জন মিলে পুরনো বাড়ি গেল। আমজাদ খান বাইরে অস্থির পায়চারি করতে লাগলো। ভেতর থেকে রেহেনা খাতুন আর দাই বের হয়ে এলো। একরাশ আশঙ্কা নিয়ে রেহেনা খাতুন বলে, আব্রারের আব্বা, শুনেন, হোড বউয়ের অবস্থা তো বেশি ভালো না। আমজাদ খান তাদের দিকে এগিয়ে গিয়ে বলে, কি কই গেলাম তুমি? দাই একটু বিলাপের সুরে বলে, হরে আমজাদ, আজ 40 বছর আমি দায়ের কাম করি, এমন দেহি নাই। যা খুশি হইবার পারে, তুই হারে এইটা ডাক্তারের বারাত লইয়া যা।
আমজাদ খান কথাটা শুনে দমে যায়। এরপর গুরুগম্ভীর গলায় বলে, আপনার আতে গ্রামে ব্যাপার কেটে আইবুত হইছে, আজুর বেটা বের হইব। এই গ্রামে ব্যাপার ডাক্তার বেটা। এই খানবাড়ির বউরে বেগান পুরুষ মানুষ রাত লাগাইব, আমি আমজাদ খান বাইচা থাকতে হেডা হইব না। দাই যেন একটু রেগে যায়। তয় কে মরলে আমারে দোষ দিস না, মাও মরতে আরে বাচ্চাও। বলেই দাই ভেতরে গেল। পেছন পেছন রেহেনা খাতুন। রাফিয়া উঠানে আতাফল গাছটি ধরে দাঁড়িয়ে আছে আর পায়ের নখ দিয়ে মাটি খুঁড়ছে। আর সানজিদা ভেতরে তানজিনার পাশে বসে মনে দোয়া করছে যেন মেয়ে হয়, না হলে যেন বাচ্চাটা মারা যায়। কারণ খানবাড়ির প্রথম ছেলের জন্ম সে দিতে চায়। পূর্ব আকাশে নতুন সূর্য রক্তিম আভা ছড়াচ্ছে। তখন আমজাদ খান ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, কিন্তু আওয়াজটা একবারই হয়, তারপর থেমে যায়। রাফিয়ার বুকের ভেতরটা ধুকপুক করতে শুরু করেছে। আমজাদ খান দরজার সামনে এসে দাঁড়ায়, কিন্তু ভেতর থেকে কেউ বেরিয়ে আসে না। আমজাদ খানের মনে ভয় ঢুকে যায়। তিনি মনে মনে বলে, তোর কি কোনো বদ খবর? সদ্য জন্মানো একটা শিশু মারা গেল। আমজাদ খান বাকরুদ্ধ, নিজেকে বারবার সান্ত্বনা দিয়ে যাচ্ছে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। তবুও তার মনের এক কোণে একটা খটকা লাগছে। তখন যদি দায়ের কথা শুনে তানজিনাকে হাসপাতালে নিয়ে যেত, তবে কি বাচ্চাটাকে বাঁচানো যেত? ভেতর থেকে বিলাপের স্বর ভেসে আসছে। তানজিনার টুকরে টুকরে নিজের বাচ্চার লাশ ধরে কাঁদছে। এত যন্ত্রণার পর জন্ম দেয়া সন্তান যখন 8 ঘন্টার মধ্যেই মারা যায়, তখন একজন মায়ের কান্না ছাড়া আর কি বা করার থাকতে পারে? আমজাদ খান নিজের মায়ের কবরের কাছে চলে গেলেন। বড় কাঁঠাল গাছের নিচে বাঁধানো উঁচু কবরটা রাস্তা দিয়ে যাবার সময় সবার চোখে পড়ে। জীবনে যে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে আমজাদ খান একান্তে মায়ের কবরের পাশে কিছু সময় কাটান। আজকেও সেজন্য এসেছেন। কিছুক্ষণ পর আমজাদ খান ফিরে যায় পুরনো খানবাড়ি। আতুর ঘরের সামনে দাঁড়িয়ে আমজাদ খান গলা ঝাড়া দেয়। আমি একটু ভিতরে যাইতাম, বৌমার গতরের কাপড় ঠিক করো। রেহেনা বেগম, রাফিয়া, সানজিদা সবাই সেখানেই ছিল। তারা বুঝলো আমজাদ খান বাচ্চার মৃত্যুতে কষ্ট পেয়ে তানজিনাকে তাড়ানোর জন্য আসছে। তাই সব ঠিকঠাক করে আমজাদ খানকে ভেতরে ডাকলো রেহেনা বেগম। ভেতরে গিয়ে তিনি দেখলেন তানজিনা মরা বাচ্চাকে বুকে জড়িয়ে আছে। বাচ্চাটারে কব্বর দেওয়ান লাগবো। সব কাম শেষে ছোট বৌমা লও বাচ্চান লাগবো। বাড়িতে তোমার সারা খাখা করতেছে। পাশ থেকে খেকিয়ে ওঠে রেহেনা খাতুন। তোমার মাথা ঠিক আছে নি? এই আলেক কিরে আবার ঘরে নিবা? আরে তোমার নাতি মইরা গেছে, বংশের প্রথম বাড়তে নিবা গেছে, এইটার লাইগা। কথা কম কবরের মা, আমি যা কইছি তাই হইব। আজও আইলে রাফিয়ার লগে হাত তালাকের কামটা সাইরে ফেলামো। তানজিনা এতক্ষণে হুঁশ ফিরে পায়। সে আমজাদ খানের কথা শুনে চমকে ওঠে, ফুপিয়ে কেঁদে ওঠে। বাবা, আমি তো আপনাকে নাতি দিতে পারিনি, সে তো জন্মের পরই চলে গেল। তাহলে বৌমা, আমারে তুমি নাতি দিতে পারো না ঠিকই, তাই আমি যে এতদিন বাদে আমার মায়ের দেখা পাইছি। বাবা, বৌমা, আমার মায়ের যখন মরে আমি তখন খুব ছোট। বইনে হইতে গিয়া মায়ে মইরা গেল। মায়ের মুখ কান ছাড়া অহন আর তেমন কিছু দিশা পাবো পাই না। অহন তো ডাক্তার বুদ্ধি আসছিল না, তাই মায় বাঁচে নাই। আর সব থেকেও আমার নাতি বাঁচে নাই। হের কারণে আমার জিদ, আমি পাপি, তাই প্রায়শ্চিত্ত করুম। হের আগে তুমি মাফ করো আমারে। বাবা এরকম বলে আমাকে আর কষ্ট দিবেন না। তাই আমার মায়ের লইয়া বাইর চলো যাই। ছেলেটি আতুরেই মারা গেছে। সবাই অবাক হয়, একটা মেয়েকে আমজাদ খান এভাবে আদর করে নিবে, তার সবার কল্পনাতীত ছিল। জানো ছোট মা, দাই যখন হেরে দেখাইতে আমার বরাত নিছিল, আমার মনে কইতাছিল মাইয়ের মুখ দেখে কি করম, বংশের বাতি যখন নিবে গেল। কিন্তু দায়ের কথা একবার চাইয়া দেখি, এই ডাক করে তোমার মাইয়া মোর করে মায়ের মুহের চেহারা লাগান। তুমি আমার মায়ের ফেরত দিছ, তুমি যা চাবা তাই হইব, চলো। আমজাদ খানের মুখের উপর কথা বলার সাহস কারো নেই। তাই বাচ্চার দাফনের পর অগত্যা সবাই তানজিনাকে নিয়ে বাড়ি ফিরে গেল। 2 দিন পর আজওয়াত ফিরে এলো। সে মেয়েকে দেখে যেন হাতে আকাশের চাঁদ পেল, আবার ছেলের জন্য দুঃখও পেল। আজওয়াত যখন বাবার সিদ্ধান্ত জানালো, খুশিতে গদগদ হয়ে গেল। আজ আমজাদ খান তার শেষ সিদ্ধান্ত জানিয়ে দিল যে কালকেই রাফিয়াকে তিনি বাবার বাড়ি রেখে আসবেন।
রাতে তানজিনা মেয়েকে নিয়ে ঘুমিয়েছিল। হঠাৎ মেয়ে জেগে উঠলে তারও ঘুম ভেঙে যায়। মেয়েকে ঘুম পাড়িয়ে খেয়াল করে আজওয়াত ঘরে নেই। শরীর খারাপ থাকা সত্ত্বেও আজওয়াতকে খুঁজতে বের হয়। সব কয়টা ঘর খুঁজে একবার নিজের মনের সন্দেহ দূর করার জন্য রাফিয়ার ঘরেও দেখে, কিন্তু পায় না। রাফিয়ার ঘর থেকে মনে হলো রাফিয়া কাঁথা মুড়িয়ে শুয়ে আছে। পরক্ষণেই মনে হলো হয়তো সিগারেট পান করতে বাইরে গেছে। তানজিনা মনে মনে খুশি হলো যে আজওয়াত তার কথা শুনে এখনো ঘরে সিগারেট খায় না। আজওয়াতকে তার কিছু বলার ছিল, তাই মেয়েকে খাইয়ে চারপাশে বালিশ দিয়ে দরজা লাগিয়ে বাড়ির পেছনের দিকে যায়। খানবাড়ির পেছন দিকটা হাসনা হেনা ফুলের সৌরভে বিমোহিত হয়ে আছে। তানজিনা গিয়ে দেখে রাফিয়া আজওয়াদের পায়ে ধরে কান্না করছে। তানজিনা বুঝতে পারে মেয়েটা আবার একটা তালগোল পাকাবে, তাই একটু জোরে হেঁটে কাছে যায়। সারা জীবন আপনি গো দুইজনের বান্দিগিরি খাটমু, তাও আমারে খেদাইয়া দিবেন না। তানজিনার খুব মেজাজ খারাপ হলো। সিদ্ধান্ত নিল এবার এই মেয়েকে উচিত শিক্ষা দিবে, চুলের মুঠি ধরে এ বাড়ি থেকে বের করবে। কিন্তু কিছু একটা শুনে থেমে যায়। আপনি যদি এখন আমারে ছাইরা দেন, আমার পেটের বাচ্চার কি হইব? তানজিনার পায়ের নিচের মাটি সরে যায়। না, আর কোনো ভনিতা নয়। সে সোজাসুজি গিয়ে আজওয়াদের সামনে দাঁড়িয়ে বলে, এই মেয়ের পেটে তোমার বাচ্চা, সত্যি কথা বলো। আজওয়াদ নিজেকে স্বাভাবিক রাখতে চেষ্টা করে বলে, হ্যাঁ। কেন করলে এটা? তুমি মিথ্যে বলছো না তো? তুমি তো এই মেয়েটাকে কখনো মেনে নিতে পারোনি। কেন? এতে তোমারও দোষ আছে। এই কয় মাস আমাকে নিজের কাছে ঘেঁষতে দাওনি। তোমার কাছে গেলে দূর দূর করছো। আমি ঢাকা থেকে এসে কতবার তোমার কাছে থাকতে চেয়েছিলাম, প্রতিবার তুমি আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলে। তুমি কেন বোঝো না আমার তো একটা চাহিদা আছে? তুমি চিন্তা করো না, আমি রাফিয়াকে। না, আর কোনো কথা শুনলো না তানজিনা। ধীর পায়ে সেখান থেকে বাড়ির ভেতরে যাচ্ছে আর শরৎ বাবুর বলা দুটো লাইন ভাবছে। যাহার ভালোবাসা পাইছি বলিয়া বিশ্বাস করিয়াছি, সেখানে ভুল ভাঙিয়া যাওয়াটাই নিদারুণ। আজ তানজিনার ভুল ভেঙেছে। আমজাদ খানের দরজায় তানজিনা জোরে জোরে কড়া নেড়ে ডাকছে। মাঝরাতে তানজিনার গলা শুনে আমজাদ খান ভয় পেয়ে যায়। মনের মধ্যে কুডাকে, একবার মনে হয় মেয়েটার আবার কিছু হলো না তো। তারপর দরজা খুলতেই তানজিনা কাঁদতে কাঁদতে দরজা ধরে নিচে বসে পড়ে। 27 বছর পর সময়ের স্রোতে আমজাদ খান, তানজিনার মা বাবা, চাচা পৃথিবী থেকে বিদায় নিল। বাকি সবাই রয়ে যায় খানবাড়ি। খানবাড়ি এখন আর আগের মতো সমৃদ্ধশালী নেই। হাসনা হেনা গাছটা মরে গেছে। বাড়ির দালানগুলোতে শ্যাওলা জমেছে, ছাউনির টিনগুলোতে ঝং পড়েছে, কাঠের দরজা জানালাগুলোতে ঘুণ ধরেছে। খানবাড়ির উঠোন বয়সের ভারে নুইয়ে পড়া। রেহেনা খাতুন ময়লা আধা সেলাই করা একটা কাপড় পরে ময়লা ফেটে যাওয়া একটা বাসন নিয়ে রান্নাঘরের সামনে বসে আছে। সে এখন লাঠি ভর দিয়ে হাঁটে। রেহেনা খাতুনের আগের তেজ এখন নেই। এখন তাকে দেখলে যে কারুর অন্তর কেঁপে উঠবে। একটা মলিন হাসি দিয়ে করুণ সুরে আবদার করে, আমারে দুইলা বাদ দিবা? সহলেতে কিছু খাইতে দিও নাই, অহন বিহা লইয়া গেছে, পেটের ভুক লাগছে। সামনে থাকা মহিলাটি দাঁত খিঁচিয়ে জবাব দেয়, বুড়ি খালি বাত কেরে আমারেও খা। তোর জামাই জমিদারি থুইয়া গেছে, একটু পরে পরে খালি কয় পেটের ভুক লাগছে। অত খাস যাই কই? কামের বেলায় তো খুঁজা পাই না। রাফিয়া, আমারে এমনি কইও না। গরুকে খড় দিতে দিতে সানজিদার কথাটা বলে, আইছে আরে কালাক্কি বাঞ্জা মাইয়া মানু, তোর খাওনটা তুই বুড়িরে দিলেই পারস, নিজে স্বামীরে খাইয়া তোর পরাণ জোড়াই নাই। অহন তো আমার সংসারে বইয়া বইয়া খাস। ভেতর থেকে আজওয়াদের গলা শোনা যায়, রাফিয়া মুখ বন্ধ করো, ওদের ওরকম করে বলো না। টাকা তো আমার ক্ষেতের ধান থেকেই আসে। ওরে গোলামের গোরের গোলাম, আমারে টেহার খোডা দেস তুই? খেতে কাম করে কেডা? আমার পোলায় খেমতা নাই উঠে বইবার তর্ক করে। তোর কপালও উষ্টা মারি। আর কত দূর খেত আছে তোর? তোর বাপে তো বেবা একটা তোর বড় বইরে দিয়ে গেছে। বাহি যত দূর আছেন তোর বন্যের বিয়ের সম বেচ্চা হেরে দিছে।
তা হলো যদি তোর বই নিয়ে ভালো মতন ঘর সংসার করবার পারতো। 2 দিন বাদে বাদে জামাইয়ের কেচ্চা খাইয়া আমার বাইতে আইয়া উঠে, আমার মুখ খুলাইবি না। আর আমার লোকে বাড়াবাড়ি করলে আজ তোর ঘুম উচ্ছাপ করতেম না, এমনি পড়ে থাকবি। আজওয়াদ চুপ হয়ে যায়, কারণ আজ সে এমন অবস্থানে পড়ে আছে যেখানে থেকে রাফিয়াকে কিছু বলা তার পক্ষে অসম্ভব। সে এটাও জানে রাফিয়া মিথ্যে বলছে, কারণ আমজাদ খান তানজিনাকে পুরাতন ভিট আর ভিটের সামনের 1 বিঘা জমি ছাড়া কিছুই লিখে দেয়নি। 10 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় আবরার মারা যায় আর আজওয়াদের কোমর ভেঙে যায়। তখনই আজওয়াদের চাকরিটা চলে যায়। 4 বছর আগে আমজাদ খান মারা যায়। তখন থেকেই পুরো পরিবারের করতে হয় রাফিয়া। সানজিদা তার বাবার বাড়ি ফিরে যেতে চেয়েছিল, কিন্তু যেখানে কেউ তাকে ফিরিয়ে নেওয়ার আগ্রহ দেখায়নি, তাই বাধ্য হয় এখানে খানবাড়িতে রাফিয়ার কাজের লোকের মতো থাকে। আম্মা বলে ডাক দেয় রাফিয়ার একমাত্র ছেলে রফিক। আব্বা আইসো, দেখো তোমার লাগিয়া মোরগ রান্দা কনতে বইয়া আছি, যাও মুখ হাত ধুইয়া আইও। হাত মুখ ধুয়ে রফিক খেতে বসে। সে মুরগির রানের টুকরো দাঁত দিয়ে ছিঁড়ে খাচ্ছে, আর বাইরে থেকে রেহেনা খাতুন আর সানজিদা খালি পেটে অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখছে। এতে তাদের দুজনের লজ্জা বা রাগ কিছুই হচ্ছে না। দৃশ্যটা ঘরে শুয়ে থেকে দেখছে আজওয়াদ, আর নীরবে চোখের পানি ফেলছে। এটা এবারের নিত্য ঘটনা। রাফিয়া নিজের খেয়াল খুশি মতো তাদের দুজনকে খাবার দেয়। খানবাড়ির পুরনো ভিটায় এখন একটা পাকা দালান উঠেছে। সেই বাড়ির বাইরের বড় একটা মুরগির খামার স্পষ্ট দেখা যাচ্ছে। খামারের পাশের পুকুরের কিছু মাছ লাফাচ্ছে। এসব কিছুর মালকিনই তানজিনা। সেদিন রাতে আজওয়াদের বিশ্বাসঘাতকতার ফলে সে চিরদিনের মতো ওই বাড়ি ছেড়ে এ বাড়িতে এসে ওঠে। আমজাদ খান সব জানতে পেরে 2টি জায়গা তানজিনাকে লিখে দেয়। সাবিহা বেগমের গয়না বিক্রির টাকা দিয়ে জামালের মাকে সাথে নিয়ে একটা ছোট মুরগির খামার শুরু করেছিল। সেখান থেকে লাভের টাকা জমিয়ে এই ভিটায় পাকা দালান তুলেছে, খামারটা বড় করেছে, আবার এখন একটা পুকুরও কেটেছে। সন্ধ্যার পর বাড়ির প্রধান ফটক ধরে এক যুবক বাজার হাতে ভেতরে যাচ্ছে। উঠানের লেবু গাছটায় নতুন ফুল ফুটেছে, সেখানেই দাঁড়িয়ে সে আওয়াজ দেয়, খালাম্মা, ও খালাম্মা। তানজিনা বের হয়ে দেখে যুবকটি ব্যাগ ভর্তি বাজার আর 4-5 কেজি ওজনের একটা রুই মাছ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে জামাল, কি হয়েছে? এত বাজার দিয়ে কি হবে? তোর মাথা ঠিক আছে? হ, আমার মাথা ঠিক আছে। এই যে আজকের আন্ডা, ডিম বেচার টাহা। এই খাদিদা, কই গেলা তুমি? বাইরে আও। বলে অনেকগুলো টাকা তানজিনার হাতে দেয়। ভেতর থেকে 6-7 মাসের গর্ভবতী এক মহিলা বের হয়ে বলে, আমি এখানে, কও কি কইবা? বাজারগুলো গড়ে নাও। এই মাছটা কাইটটা আগে ফ্রিজে রাখো। বড় একটা দেশি মুরগি আছে, কাল পোলাও, গোস্ত আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘুমটো রানবা, আর মাছের পেটিটি কড়া করে ভাজবা। পুষ্কুনিত অত মাছ থাকতে বাজারত মাছ কেড়ে আনলা যে? পুষ্কিনির মাছ ছুডু, বোনের জন্মদিবসে ছোট মাছ কেমনি খাবাই। এর লাইগা মুন্সিবাইয়ের পুষ্কিনিতে জালরে জেলে বড় মাছ ধরায় আনলাম, কাল সকাল সকাল রান্দ। খাদিজা হলো জামালের স্ত্রী। জামালের মা কখনোই তানজিনাকে ছেড়ে যায়নি। সেই সুবাদে মায়ের মৃত্যুর পরও জামাল তানজিনার কাছে থেকে যায়। খাদিজাকে তানজিনাই পছন্দ করে বিয়ে করায়। যাক, এই বাড়িতে কারো অন্তত মনে আছে কাল আমার জন্মদিন। নাহলে মানুষ জানতো আমার বিয়ে ভেঙে গেছে, সেই নিয়ে চিন্তা করছে আর মরা কান্না কাঁদছে। ভেতর থেকে বের হতে হতে কথাগুলো বলল তানজিনার মেয়ে তারিন। বোন, এটা তুমি কি কথা কইলা? তোমার জন্মদিবস আমি ভুলে যাবো? এটা হয়? তানজিনা একটু রেগে বলে, তাই বলে এত বাজার? আর তুই ভুলে যাস কেন? খাদিজা গর্ভবতী, এত কাজ করা তার পক্ষে কষ্টের। জামাল কিছু বলার আগেই খাদিজা বলে, খালাম্মা, আপনি এত চিন্তা করিয়েন না, আমি তো খালি রান্ধি, আর বেবাক ভারী কাম তো আপনি আর আপনার পোলাই করেন। ডাক্তারেও কইছে এদ্দু গতর খাতাইতে, এইটা পেটের বাচ্চাটার লাইগা বালা। আপনারা তো কোনো কামই করবার দেন না। কিন্তু তোরা যার জন্য এত কাজ করবি, সে দেখ কেমন ঠায় দাঁড়িয়ে আছে। বলিস সে আমাদের কাজ কোনোদিন সাহায্য করেছে? জামাল একটু রেগে গিয়ে বলে, খালাম্মা, এটা কি কথা কইন? আমার বোন রয়্যাল রাইস ঘিন্না,
খাইজা কাম না করতে পারলে বিয়ের কাম আমি করবো, তাও আমার বোনের কোনো কাম করতে দিব না। তুমি থামো তো খালাম্মা, আমার লাহান এতিম এই বাউ তাইয়া মা পাইছি, বইন পাইছি। বড় বইন বাইচা থাকতে ছোট বইন কাম করব, এটা হয়? তোরা দুজনেই লাই দিয়েই তারিনকে মাথায় তুলেছিস, না হলে পাত্রপক্ষের সামনে এভাবে কথা বলে? এনার সাথে কথা বলে লাভ নেই, সারাদিন মাথায় দিয়ে ঘুরে। চলো ভাবি, বাজারগুলো আমাকে দাও, নিয়ে যাই। দুজনে তাড়াতাড়ি গুছিয়ে নি, আজকে আমি আমার ভাতিজিকে শেক্সপিয়ার পড়ে শোনাবো। তারিন ভেতরে যাচ্ছিল, তখন তানজিনা বলে, জন্মদিনে একবার বাবার সাথে দেখা করবে না? এবার তারিন খেপে যায়। দাদা যেদিন মারা গেছে সেদিন ওই বাড়ির সাথে আমার সব সম্পর্ক মুছে গেছে। ওই বাড়ির লোকের প্রতি তোমার দয়া থাকলেও আমার নেই। আমি তো এটাই বুঝতে পারি না, এত বছরে তুমি ওই লোকটার কাছ থেকে তালাক কেন নাওনি? তারিন খাদিজাকে নিয়ে ভেতরে চলে গেল। তানজিনা মেয়েকে কিছু বলতে পারলো না, কিন্তু মনে মনে বলল, তুই বুঝবি না রে মা, কারণ তোকে আমি আর 5টা মেয়ের চেয়ে আলাদা করে গড়ে তুলেছি। তোর বাবাকে তালাক দেওয়া মাত্রই আমার গায়ে তালাকপ্রাপ্ত মহিলা হওয়ার পোস্টার লেগে যেত। তখন চারপাশ থেকে কিছু পুরুষ শকুনের মতো আমার উপর নজর দিতে। কিছু মহিলা আমার নামে কুৎসা রটনায় ব্যস্ত হয়ে পড়তো। তখন সমাজ আমাকে একঘরে করে দিত। আর তোকে নিয়ে আমি এই সমাজে বাঁচতে পারতাম না। তার চেয়ে একজনের নামের সাথে জড়িয়ে যদি একটু ভালোভাবে সমাজের বুকে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি, তাহলে ক্ষতি কি? খালাম্মা, জামালের ডাকে ধ্যান ভাঙে তানজিনার। হ্যাঁ বল। একটু অভিযোগের স্বরে জামাল বলে, খালাম্মা, আমরা বোনের উপর রাগ করেন কেন? বোনে কত বড় চাকরি করে, আমাদের গ্রামের কলেজেও ইংরেজি পড়ায়। যখন ডাক্তারের কোলে আমার মায়া হইব তখন ঠিক করছি আমার মাথায় কখনো লেখাপড়া ঢুকে নাই। তো কি হইছে, আমার মায়ারে বোনের মতো শিক্ষিত বানামু। তোরা বুঝতে পারবি না জামাল আমার কষ্টটা কোথায়। মেয়ে তো আমার হীরের টুকরো, কিন্তু জহুরি যে পাই না। এত বয়স হয়ে গেছে এখনো বিয়ে হয়নি। নানান লোকে নানান কথা বলে। মরার আগে মেয়ের স্বামী সংসার দেখে যেতে পারবো কিনা কে জানে। খালাম্মা, আল্লাহ যেদিন চাইবো সেদিন সব হইব। আর কবে? কতগুলো বিয়ে তো সব ঠিকঠাক হওয়ার পরে ভেঙে গেল। খালাম্মা, এটা তো রফিকা করছে। হের বাড়ি হেরা জলে আমার বোনের বালা চায় না। ইয়ার লাগে বোনের যতবার বিয়ের পাত্র লাইগা পাক্কা কথা হইছে, রফিক ফুলার বাড়িতে গিয়া বিয়া ভাঙানি ভেঙে দিছে। আর বাকিগুলো তো বোনেই ভাঙছে, কারণ ফুলার টাকা চাইছে। জামাল চলে গেল। রাফিয়ার কারণে আজও তানজিনার জীবনের সুখ বিঘ্নিত। নিজের ছেলেকে দিয়ে বারবার রাফিয়া তানজিনার ক্ষতি করেছে। কখনো পুকুরে বিষ দিয়েছে, কখনো ফসলের ক্ষেতে আগুন লাগিয়েছে, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি করেছে বারবার তারিনের বিয়ে ভেঙে দিয়ে। সতীন কাটা এখনো তানজিনার জীবনে ফুটে আছে। তানজিনা একটু বিড়বিড় করে বলে, মা, তুমি বেঁচে থাকলে দেখতে এই সমাজটা আজ বদলায়নি। মেয়েরা যতই প্রতিষ্ঠিত হয়ে যাক না কেন, তাদের পাশে স্বামী নামের একটা সাইনবোর্ডের প্রয়োজন বেশি। রাতে তারিনের আওয়াজ শোনা যায়। তানজিনা উকি দিয়ে দেখে তারিন খাদিজাকে পড়ে শোনাচ্ছে, Blow the winter white, though are not so unkind as man's ingratitude. তানজিনা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে যায়। সে ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে অন্ধকারাচ্ছন্ন রাত। তানজিনা খেয়াল করে বাইরে ঝিঝি পোকাগুলোর আওয়াজ অন্ধকারটা ক্রমশ গভীর থেকে গভীরতর করে তুলছে। সমাপ্ত।